দেখো, আমরা প্রিভিয়াস ডেতে, ডে 1 এবং ডে 2 তে আমরা রিসার্চ সম্পর্কে বেশ কিছু একদম বেসিক ইনফরমেশন, হোয়াট ইজ রিসার্চ, তার ক্যারেক্টারিস্টিক কি, তার ইম্পর্টেন্ট কিছু টার্মোলজি, মানে একদম সিম্পল ওয়েতে রিসার্চটাকে আমরা বোঝার চেষ্টা করেছিলাম। কারণ আমি তোমাদেরকে বলেছিলাম যখন রিসার্চ পড়াতে গিয়ে, রিসার্চের মিনিংস পড়াতে গিয়ে, যে রিসার্চটাকে কিন্তু প্রথম প্রিলিমিনারি সেকশনটাকে আমাদের খুব ভালো করে বুঝতে হবে। কারণ ধীরে ধীরে আমরা ওই কি করলাম, সিম্পল রিসার্চটা ধীরে ধীরে আমরা যখন করা হয়ে যাবে, তারপরে কিন্তু ধীরে ধীরে আমরা কমপ্লেক্স রিসার্চের দিকে যাব। সেই জন্যে আমরা আগের দিন রিসার্চের কিছু টাইপ পড়েছিলাম, এবং সেখান থেকে তোমাদের কাছে একটা প্রশ্ন আমি রেখেছিলাম যে ডিফারেন্স বিটুইন রিসার্চ মেথড অ্যান্ড মেথোডোলজি। তার মানে কি, দেখো ধীরে ধীরে আমরা যখন এই যে রিসার্চের ভেতরে প্রবেশ করতে যাচ্ছি, আমাদের মধ্যে বেশ কিছু প্রশ্ন চিহ্ন সামনে দাঁড় করা হয়, এবং বেশ কিছু কনফিউশন, যেগুলো আমি তোমাদেরকে দেখো এই স্লাইডের প্রথমে তোমরা যেটা দেখতে পাচ্ছ একদম সামনে রেখেছি, যে মোস্ট কনফিউশন ইন রিসার্চ। তাহলে এই কনফিউশনের এই ব্যাপারগুলো খুব বেশি, কিন্তু রিসার্চ যত করবে এই কনফিউশন গুলো কিন্তু একটুখানি যা শুরু করলে এই কনফিউশন গুলো তোমাদের সামনে আসে। যে টাইপস অফ রিসার্চ, রিসার্চ কত প্রকারের, মেথড অফ রিসার্চ, মেথোডোলজি অফ রিসার্চ, টেকনিক অফ রিসার্চ। তাহলে এই কনফিউশন বিষয়গুলো কিন্তু রিসার্চের ক্ষেত্রে ভীষণভাবে ইম্পর্টেন্ট, এবং সেই সাথে সাথে কিন্তু একটু যদি বুঝতে পারো ভীষণভাবে ইন্টারেস্টিং। তাহলে আশা করব আজকের ক্লাসে আমি তোমাদের কাছ থেকে উত্তরগুলোকে নেব, কিন্তু তার আগে আমি তোমাদেরকে কনসেপ্টটা ক্লিয়ার করি, তাহলে তোমাদের মধ্যে যে তোমরা পড়াশোনা করেছো বা মেথোডোলজির যে ডিফারেন্স তোমাদেরকে বলেছিলাম, তোমরা দেখে নিতে পারবে যে তোমার কনসেপ্টের সাথে এটা মিলছে কিনা। তাহলে এই যে বিষয়গুলো যেগুলো তোমাদেরকে কনফিউশন করছে, যে টাইপস, মেথড, মেথোডোলজি, তাহলে এই বিষয়গুলো আমি চেষ্টা করব এই আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের মধ্যে এই বেসিক টার্মোলজি গুলোর মধ্যে পার্থক্য কোথায় এবং সেগুলোর অ্যাকচুয়াল মিনিং কোথায়। আশা করি এই ভিডিওটা দেখার পর তোমাদের সেই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এবং যদি এই আগের ভিডিওগুলো বা একদম প্রিলিমিনারি যে ডে 1 ডে 2 যে ভিডিওগুলোকে তুমি ভালোভাবে কিন্তু যদি না বুঝে থাকো, তাহলে কিন্তু সেখানে কি বলা হয়েছিল, সেখানে শুধু সিম্পল রিসার্চকেই বোঝানো হয়েছে। তাহলে এই সিম্পল রিসার্চের ওই ব্যাপার দুটো যদি তোমরা ভালো করে না বুঝে থাকো, তাহলে ওই ভিডিও দুটো একবার দেখে নেবে, কনসেপ্টটা ক্লিয়ার করবে, করার পরে ধীরে 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 এই যে আজকের যে বিষয়, যে কমপ্লেক্স রিসার্চের মধ্যে যে কনফিউশন, সেই কনফিউশন গুলো কিন্তু তাহলে দূর হবে না। তাহলে দেখো, এই কনফিউশন গুলোকে একদম সিম্পল ওয়ে, সিম্পল ভাষায় আমি তোমাদেরকে বোঝাবো। আশা করি এটা বোঝাটা তোমাদের কাছে ভীষণভাবে জরুরি, কারণ এই টার্মোলজি গুলো একদম পরস্পর পরের সাথে, যে মেথড আর মেথোডোলজি শুনতে একই রকম লাগছে, অথচ এর মধ্যে বিরাট হিউজ ডিফারেন্স আছে। তাহলে এই কনফিউশন গুলো যদি না দূর করো, তাহলে কিন্তু আমরা আরো সামনের দিকে স্টেপ বাই স্টেপ যখন এগিয়ে যাব, তখন কিন্তু এইগুলো নিয়ে অনেক সমস্যায় পড়বো। তাহলে আমরা শুরু করি আজকের এই কনফিউশন গুলো। আজকে এই যে ডে 3 ক্লাসে এই কনফিউশন গুলোই দূর করার চেষ্টা করব। তার আগে এই কনফিউশন গুলো আসবো আমি, তার আগে তোমাদের আগের দিন যেগুলো আমি শুরু করেছিলাম সেইগুলোকে আরেকবার আমরা দেখে নিই, তারপরে এই মেথোডোলজিতে যাব। যে এখানে আমি কি স্লাইডে তোমাদেরকে বলেছিলাম যে টাইপস অফ রিসার্চ মেথোডোলজি, সেই টাইপস অফ রিসার্চ মেথোডোলজি, টাইপস অফ রিসার্চ মেথড, সেই মেথডকে আমরা কি করেছিলাম, যে বিভিন্ন ক্যাটাগরিতে রিসার্চকে ভাগ করেছিলাম। প্রথমটা দেখো, অবজেক্টিভের উপর বেস করে আমরা ভাগ করেছিলাম। সেই অবজেক্টিভ মানে কি, ধরো তোমার মধ্যে ইমিডিয়েট কোনো সলিউশন তুমি চাইছো, ইমিডিয়েট কোনো প্রবলেমের কোনো সমস্যা হবে বলে তুমি মনে করছো, সেই সমস্যাটাকে তুমি সমাধান করার চেষ্টা করছো। সেই সমাধানের উপর ভিত্তি করে, মানে তোমার যে রিসার্চ যে প্রবলেমটা করছো তার অবজেক্টিভ, তার কাজের উদ্দেশ্যের উপর ভিত্তি করে রিসার্চকে আমরা এখানে কি করেছিলাম, 3 ভাগে ভাগ করেছিলাম: ফান্ডামেন্টাল রিসার্চ, অ্যাপ্লাইড রিসার্চ, অ্যাকশন রিসার্চ। এবার এইগুলো কি, আমরা ধীরে ধীরে ভিডিওর বিস্তারিত আসবো। তারপরে দেখো, নেচার অফ ডেটা। নেচার অফ ডেটা মানে তুমি যে রিসার্চ করতে গেলে তোমার কি লাগে, দিনের শেষে একটা রিসার্চ প্রবলেমকে যদি তুমি সমাধান করতে চাও, তাহলে তোমাকে ডেটা নিতে হবে। ডেটা মিনস কি, ইনফরমেশন কালেক্ট করতে হবে। তাহলে সেই ইনফরমেশন কেমন ধরনের ইনফরমেশন তোমার কাছে, সেগুলো ডেটা,
নাকি কোনো কোয়ালিটিটিভ, কোনো ক্যারেক্টারিস্টিক, কোনো নেচার, কোনো বিহেভিয়ার নিয়ে কাজ করছো, বা সেগুলো নিউমেরিক্যাল ডেটা নয়, সেই ডেটা কালেকশন বা ডেটার উপর ভিত্তি করে কিন্তু তোমার রিসার্চকে আমরা আবার দুভাগে ভাগ করেছিলাম। কি কি? একটা কোয়ালিটেটিভ রিসার্চ, একটা কোয়ান্টিটেটিভ রিসার্চ। আজকের এই ভিডিওতেই আমরা এই কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি, এই দুটো বিষয়কে আমরা বিস্তারিত আজকে জানবো ডিটেলসে। তারপরে দেখো কি ভাগ করেছিলাম, নেচার অফ ফাইন্ডিংস। এই যে নেচার অফ ফাইন্ডিং মানে তুমি কি খুঁজতে চাচ্ছ, তোমার কাজে প্রকৃতি কেমন, ধরন কেমন, তুমি কি সেটাকে ডেসক্রিপটিভ আলোচনা করতে চাইছো কোনো ঘটনাকে, না সেটাকে ব্রিফলি এক্সপ্লেন করতে চাইছো, না এক্সপ্লোরেটরি করতে চাইছো। তার উপর ভিত্তি করে আবার রিসার্চকে ফাইন্ডিংস এর উপর ভিত্তি করে 3 ভাগে ভাগ করেছিলাম, এক্সপ্লেনেটরি, এক্সপ্লানেটরি, ডেসক্রিপটিভ। আমরা আজকে ডেসক্রিপটিভ রিসার্চটাকে নিয়েও ডিটেলসে আমরা জানবো আজকের ভিডিওতে। তারপরে কি আছে দেখো, অ্যাপ্রোচ ইনভলভ। তুমি তোমার রিসার্চের মধ্যে কি ধরনের অ্যাপ্রোচ করছো, তুমি কি এটা লং টার্ম রিসার্চ করতে যাচ্ছ না শর্ট টার্ম রিসার্চ করতে যাচ্ছ, তার উপর ভিত্তি করে রিসার্চকে আমরা 3 ভাগে ভাগ করেছিলাম। কি কি? লংগিটিউডিনাল রিসার্চ, ক্রস সেকশনাল রিসার্চ, মিক্সড রিসার্চ ইত্যাদি রিসার্চ গুলো কিন্তু আমরা ধীরে 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 আমরা এই প্রত্যেক রিসার্চ গুলোর ডিটেলসে আমরা জানবো, এবং তাদের যে নির্দিষ্ট মেথোডোলজি বিষয়টা আছে সেটা সম্পর্কেও জানবো। আমরা রিসার্চকে আরো 2 ক্যাটাগরিতে ভাগ করেছে দেখো, একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল ম্যানিপুলেশন আর একটা হচ্ছে নন এক্সপেরিমেন্টাল ম্যানিপুলেশন। তাহলে এক্সপেরিমেন্টাল রিসার্চটা কিন্তু এই ফিজিক্যাল এডুকেশন বা আমাদের স্পোর্টস ফিল্ডে ভীষণভাবে কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এই এক্সপেরিমেন্টাল রিসার্চের উপর বেশিরভাগই আমাদের ফিজিক্যাল এডুকেশন রিসার্চ এক্সপেরিমেন্টাল রিসার্চকে বেস করে গড়ে ওঠে। সেই এক্সপেরিমেন্টাল রিসার্চও আবার কিন্তু দেখো আমি এখানে ভাগ করেছি ট্রু এক্সপেরিমেন্টাল রিসার্চ, কাজী এক্সপেরিমেন্টাল রিসার্চ, সেগুলো কি আমরা ডিটেলসে জানবো। আবার নন এক্সপেরিমেন্টাল রিসার্চের মধ্যে হিস্টোরিক্যাল রিসার্চ আছে, ফিলোসফিক্যাল রিসার্চ আছে, এক্স পোস্ট ফ্যাক্টর রিসার্চ আছে, ইত্যাদি বিষয়গুলোকে জানবো। হিস্টোরিক্যাল রিসার্চটা কি? ধরো পাস্ট ইভেন্ট যেটা অলরেডি ঘটে গেছে, সেই বিষয় নিয়ে তুমি যখন কোনো রিসার্চ বা কোনো অনুসন্ধান করার চেষ্টা করবে, অতীতের কোনো ঘটনা, সেটা হিস্টোরিক্যাল। ফিলোসফিক্যাল রিসার্চ কোনগুলোকে বলবো? ফিলোসফিক্যাল রিসার্চ বলবো ধরো কোনো কিছু ইন ফিউচার হতে যাচ্ছে, হ্যাঁ, কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে তুমি ইন ফিউচার প্রেডিকশন করছো বা ইন ফিউচারে কি হতে যাচ্ছে সেই ব্যাপারে রিসার্চ করাকে ফিলোসফিক্যাল রিসার্চ বলে। এই বিষয়গুলো যদি আমি তোমাদেরকে ধীরে ধীরে আমরা পরবর্তী ভিডিওতে আরো বিস্তারিত জানবো। এইবার আসি তোমাদেরকে টাইপস অফ রিসার্চ মেথোডোলজি। আগেরটা কি পড়লাম? মেথড পড়লাম, সেগুলো কি দেখলাম, কতগুলো ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্যের উপর ভাগ করে রিসার্চকে ভাগ করেছি। এখানে কি মেথোডোলজি। তাহলে এই যে মেথোডোলজি, এই যে ডিফারেন্স, সেখানে দেখো কতগুলো রিসার্চের নাম দেখো, কোয়ালিটেটিভ রিসার্চ, কোয়ান্টিটেটিভ রিসার্চ, ডেসক্রিপটিভ রিসার্চ, অ্যানালিটিক্যাল রিসার্চ, অ্যাপ্লাইড রিসার্চ, ফান্ডামেন্টাল রিসার্চ, এক্সপ্লোরেটরি রিসার্চ, কনক্লুসিভ রিসার্চ, সার্ভে রিসার্চ, কেস স্টাডি, তাহলে ইত্যাদি বিষয়গুলো কি? এগুলো হচ্ছে রিসার্চ মেথোডোলজি। তাহলে এই যে মেথড আর মেথোডোলজি, এই দুটো কনফিউশন আমি পরের স্লাইডে আসছি দেখো। এবং আজকের ভিডিওতে আমরা মূলত এই কটা পার্টি জানবো। আবার দেখো এই আরেকটা রিসার্চ মেথোডোলজি, সেখানে কতগুলো ক্যাটাগরি অনুযায়ী ভাগ করে দিয়েছে। সেই ক্যাটাগরি অনুযায়ী তোমাকে দেখো জেনারেল ক্যাটাগরি করেছে বা নাম্বার অফ স্টাডি করেছে, সেখানেও রিসার্চ গুলোকে ভাগ করে দিয়েছে। এরকম বিভিন্ন জায়গায় বা বিভিন্ন বইতে বা বিভিন্ন সোর্স থেকে এরকম বিভিন্ন রকম কনফিউশন এরকম পাবে, যেগুলো দেখে তুমি কোনোটার সাথে মিল পাবে না, আবার কিছু কিছু মিল পাবে। এটা নিয়ে এত চিন্তা হওয়ার কোনো কারণ নেই। সিম্পল তুমি কনসেপ্টটাকে ক্লিয়ার করবে যে মেথড কি, মেথোডোলজি কি। যদি এইটা তুমি বুঝে ফেলো, তাহলে তখন তোমাকে জেনারেল কতগুলো দেয়া, এর বাইরেও আরো অনেক রিসার্চ মেথোডোলজি আছে, সেগুলো আমরা যখন পড়াবো তখন ডিটেলসে পড়াবো। শুধু জাস্ট তুমি এর মধ্যে কনসেপ্ট পরিষ্কার ধারণা তৈরি করবে যে হ্যাঁ এইটা মেথড, এইটা হচ্ছে মেথোডোলজি। ক্লিয়ার? তাহলে দেখো এই যে তোমাদেরকে যে কনফিউশনের জায়গাটা আমি তোমাদেরকে বললাম, যে একটা কনফিউশন যেটা তোমাদের মধ্যে, একটা কনফিউশন যেটা তোমাদের মধ্যে বারবার তৈরি হয়, যে টাইপস অফ রিসার্চ, মেথড অফ রিসার্চ, আর মেথোডোলজি অফ রিসার্চ, টেকনিক অফ রিসার্চ। তাহলে এই বিষয়গুলো তোমাদের মধ্যে কনফিউশন না, আজকে আমি সুন্দর একটা এক্সাম্পল, একটা একদম বাস্তব এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করব। যে মনে করো যে তুমি অ্যাজ একজন প্রফেশনাল কোচ, তার মানে কি তুমি একজন প্রফেশনাল কোচ, তোমার কাছে কোনো একজন স্টুডেন্ট এলো,
বললো যে স্যার আমি একটা গেম আমাকে সিলেক্ট করতে হবে, আপনি একটু আমাকে হেল্প করুন যে আমি কোন গেমটাকে সিলেক্ট করব, যে গেমটা সিলেক্ট করলে আমি আগামী দিনে সেই গেমে ভালো পারফর্ম করতে পারবো। আপনি যে কোনো একটা গেম আমাকে সিলেক্ট করুন। আর তুমি কোচ হিসাবে কি বলবে, আচ্ছা ঠিক আছে বেশ, তুমি একটা কাজ করো, তুমি এখন থেকে বা আজকে থেকে 1 সপ্তাহ তুমি ডেলি মাঠে আসো, 1 সপ্তাহ মাঠে আসার পর আমি তোমাকে বলবো যে তুমি কোন গেমটা ক্লিয়ার। তাহলে এই যে তুমি যে 1 সপ্তাহ যে কোর্সটা কেন সময় নিল, 1 সপ্তাহ কোর্সটা কেন সময় নিল, 1 সপ্তাহ ধরে কোর্সটা কি করবে, এই তাকে অবজার্ভ করবে, তার যে কোয়ালিটি গুলো আছে সে বলবে যে 1 সপ্তাহের মধ্যে তুমি এসে তোমার যে যে গেম তোমার ভালো লাগে সেই গেম তুমি খেলো। তাহলে ওই 1 সপ্তাহের মধ্যে ওই স্টুডেন্টটা কি করছে, ডেলি মাঠে আসছে, এসে তার যা মন চায় সে সেইগুলো খেলছে। আর অ্যাজ এ কোচ হিসাবে তুমি কি করবে, সেই টাইমটা তুমি রিভিউ করছো, তুমি তাকে অবজার্ভ করছো যে তার মধ্যে কোন কোন কোয়ালিটি বা কোন কোন এবিলিটি গুলো আছে। তাহলে এই এবিলিটি গুলোকে তুমি আইডেন্টিফাই করছো, কেন আইডেন্টিফাই করছো, তাকে পার্টিকুলার কোনো একটা গেমকে তুমি তাকে চুজ করে হেল্প করবে। তাহলে রিসার্চের পার্টে যদি আমরা একটু বুঝতে আসি, দেখো রিসার্চের বেশ কিছু স্টেপ আছে, সেগুলো কি, সেগুলো যদি আমরা স্টেপ 1 বলে যদি দিই, আবার স্টেপ 2, স্টেপ 3, এরকম পরপর অনেকগুলো রিসার্চের স্টেপ আছে। একদম প্রথম স্টেপে কি, যে ডিফাইন দ্য প্রবলেম। তাহলে ডিফাইন দ্য প্রবলেম মানে কি, তোমাকে এক্ষেত্রে তোমার দেখো, এক্ষেত্রে তোমার প্রবলেমটা আছে, প্রবলেমটা কি, প্রবলেমটা হচ্ছে ওই স্টুডেন্টকে একটা গেম সিলেক্ট করে দিতে হবে, ক্লিয়ার। স্টেপ 2 কি, রিভিউ অফ রিলেটেড লিটারেচার। স্টেপ 2 রিভিউ করছো কি, রিভিউ কি, রিভিউ হচ্ছে ধরো অনেকগুলো রিসার্চ যেগুলো হয়ে গেছে সেখান থেকে কোনো একটা ডাইরেকশন, পার্টিকুলার টেকনিক সম্পর্কে তোমাকে ধারণা দেবে যে এই রিসার্চটা এই ডাইরেকশনে হওয়া দরকার বা এই রিসার্চটা এই ডাইরেকশনে হবে। এই ক্ষেত্রে এই যে সাবজেক্টকে তুমি 1 সপ্তাহ কেন সময় নিলে, ওই 1 সপ্তাহ সময় নিয়ে তার ভিতর কোয়ালিটি গুলো আইডেন্টিফাই করছো, মানে কি তুমি ওই সাবজেক্টের ডাইরেকশন চুজ করার চেষ্টা করছো। আবার 3 নম্বর কি, 3 নম্বর হচ্ছে ফর্মুলেশন অফ হাইপোথিসিস। ফর্মুলেশন হাইপোথিসিস কোনটা, ওই যে রিভিউ থেকে তুমি যে ডাইরেকশনটা পেলে সেই ডাইরেকশনকে এবার কি করলে, তুমি একটা তাকে পার্টিকুলার কোনো একটা গেম সিলেক্ট করে দিলে যে হ্যাঁ তুমি ভলিবল বা বাস্কেটবল বা ভলিবল এই গেমটা তুমি সিলেক্ট করো, এই গেমটা তুমি প্র্যাকটিস করতে পারো। এই যে যে তুমি মানে কি হাইপোথিসিস ফর্মুলেশন করলে, তাকে পার্টিকুলার কোনো একটা গেম তুমি সিলেক্ট করে দিলে। এরপরে 4 নম্বর এরকম রিসার্চের যে স্টেপ, 4 নম্বর স্টেপে আছে রিসার্চ ডিজাইন, 5-এ আছে তোমার ডেটা কালেকশন, 6 নম্বরে আছে পরপর 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 এরকম অনেকগুলো প্রসেস আছে। কিন্তু তুমি এই যে যে রিসার্চের বিগ যে কনফিউশন, আজকের যে মেন টপিক, সেই টপিকটা আসছে কোথা থেকে, এই যে 2 আর 3, এই 2-এর মাঝের অংশে, হ্যাঁ 2 আর 3-এর মাঝে, মানে তুমি ওই যে রিভিউ গুলো দেখছো, রিভিউ গুলো মানে তোমার কাছে প্রবলেম আছে, প্রবলেম থাকার পরে তুমি সেটাকে রিভিউ সার্চ করছো, রিভিউ সার্চ করার পরে তোমার হাইপোথিসিস তোমাকে ড্র করতে হবে। তাহলে এই যে যে ছাত্রটা যে এক্সাম্পলটা তোমাদেরকে বললাম, যে ওই ছাত্রটা তোমার কাছে একটা প্রবলেম নিয়ে আসলো, তুমি প্রবলেমটা জানো, মানে 1 নম্বর স্টেপটা তুমি জানো, সেটা জানো কি, যে হ্যাঁ আমাকে কোনো একটা ওই ওই পার্টিকুলার সাবজেক্টকে পার্টিকুলার কোনো একটা গেম আমাকে চুজ করে দিতে হবে। তার জন্য তুমি কি করলে, সময় নিলে, সময় নিলে মানে কি 1 সপ্তাহ, 1 সপ্তাহ সময়তে কি করলে, তাকে ভালো করে অবজার্ভ করলে যে হ্যাঁ এই তার কোয়ালিটি, এই তার মোটর এবিলিটি আছে, তাহলে তাকে এই গেম সিলেক্ট করতে, পার্টিকুলার কোনো একটা গেম, ভলিবল হতে পারে, বাস্কেটবল হতে পারে, এই গেমগুলো তাকে চুজ করতে হবে বা আমি তাকে বলবো এই গেমগুলোকে প্র্যাকটিস করতে। তাহলে এই যে তুমি গেমটাকে সিলেক্ট করছো তার কোয়ালিটি দেখে, মানে তুমি রিভিউ করলে 1 সপ্তাহ, রিভিউ করার পরে কি করলে, এই যে যে হাইপোথিসিস যেটা তুমি দিলে, মানে ডাইরেকশন তুমি দিলে, রিভিউ থেকে যে অনেকগুলো ডাইরেকশন পেয়ে সেখান থেকে পার্টিকুলার কোনো একটা ডাইরেকশন তুমি চুজ করছো, সেই যে ডাইরেকশনটা কোনটা, যে তুমি পার্টিকুলার কোনো একটা গেম দিচ্ছ, এই দুটো যে প্রসেস, মাঝখানে প্রসেসের মধ্যে এই কনফিউশন। তাহলে এই যে ধরো টাইপস টাইপস তোমার তাহলে তুমি পেয়ে গেলে যে আমার রিসার্চে কি ধরনের প্রবলেম, সেই প্রবলেমের মধ্যে তুমি কি করলে, রিভিউ করলে, রিভিউ করার পরে কি করলে, তুমি একটা হাইপোথিসিস করলে, মানে তাকে একটা কোনো ডাইরেকশন দিলে, হ্যাঁ যে তুমি ভলিবলটা
বা বাস্কেটবলটা তুমি চুজ করো। এবার বাস্কেটবল নিয়ে সে প্র্যাকটিস করবে, তারপরে সে সেটা পারফরমেন্স বাড়বে কিনা সেটা পরের ব্যাপার। কিন্তু এই যে তুমি যে ডাইরেকশন দিলে, সেই ডাইরেকশনটা মানে কি, তুমি তাকে একটা পার্টিকুলার কোনো একটা গেম বা পার্টিকুলার কোনো একটা ডাইরেকশন দিলে, এবং এই ডাইরেকশনটা মধ্যে এবার কি কি হবে সেগুলো আলাদা বিষয়, সেগুলো আলাদা জিনিস যে সে গেমে আগামী দিনে ভালো রেজাল্ট করবে কি করবে না। তাহলে মূলত হচ্ছে কনফিউশন হচ্ছে এই জায়গাটায়। এইবার আমি তোমাদেরকে এর পরের স্লাইডে দেখো, আমি তোমাদেরকে সুন্দরভাবে একটা ছকের মাধ্যমে তোমাদেরকে বোঝানো আছে। সেখানে কি করেছিলাম, প্রথমে দেখো রিসার্চ। এই রিসার্চ ব্যাপারটা, তো রিসার্চ মানে কি, তোমাকে যারা প্রবলেম এলো, হ্যাঁ, সেই প্রবলেমটাকে তুমি কি করবে, কি ধরনের প্রবলেম, প্রথমে সেই প্রবলেমটাকে প্রথমে আইডেন্টিফাই করার চেষ্টা করবে। যে প্রবলেমটা দেখবে যে এই রিসার্চ প্রবলেমটা কোন ক্যাটাগরিতে, হ্যাঁ, সেই ক্যাটাগরিতে আবার বিভিন্ন, মানে কারণ এই যে তোমরা যখন এখানে যে এই যে টেবিলটা দেখেছিলে যে নেচার টাইপস অফ রিসার্চের যে ক্যাটাগরি তোমরা দেখেছিলে, যে এখানে প্রথম দিকে যে স্লাইডে যে রিসার্চকে বিভিন্ন প্রকারের ভাবে ভাগ করা যায়, তার নেচার অফ, তার অবজেক্টিভ উপর ভিত্তি করে, তার রিসার্চ অ্যাপ্রোচের উপর ভিত্তি করে, তার ডেটার উপর ভিত্তি করে। তাহলে সেই ক্যাটাগরিটাকে তুমি আইডেন্টিফাই করলে, ক্যাটাগরিটাকে আইডেন্টিফাই করছো, এবং সেই ক্যাটাগরিতে কি করছে, সেই ক্যাটাগরির মধ্যে কি হচ্ছে, বিভিন্ন ধরনের রিসার্চ আছে। তাহলে সবার ফার্স্ট কি করছো, তুমি সেই রিসার্চটাকে কি করছো, আইডেন্টিফাই করছো। মানে তোমার কোন ক্যাটাগরির মধ্যে তোমার রিসার্চটা পড়ছে, সেইটা ভালো করে তোমাকে টাইপটা বুঝতে হবে। টাইপটা বোঝার পর পার্টিকুলার, তুমি ধরো, আমি এখানে তোমাদের এক্সাম্পল দেওয়ার জন্য কতগুলো মেথড আমি তোমাদেরকে রেখেছি। যেমন ধরো এই যে বেসিক রিসার্চ, এক্সপেরিমেন্টাল রিসার্চ, নন এক্সপেরিমেন্টাল রিসার্চ, ডেসক্রিপটিভ রিসার্চ, এগুলো কি এক একটা রিসার্চের টাইপস, এক একটা রিসার্চের মেথড। ক্লিয়ার? এই যে তোমার রিসার্চের প্রবলেমটাকে তুমি বুঝলে, বোঝার পরে কি করলে, এই পার্টিকুলার কোনো একটা মেথড তুমি সিলেক্ট করলে, হ্যাঁ যে আমার রিসার্চটা এক্সপেরিমেন্টাল রিসার্চ না নন এক্সপেরিমেন্টাল রিসার্চ না ডেসক্রিপটিভ রিসার্চ না বেসিক রিসার্চ। এই যে ক্যাটাগরি, এই যে মেথডটাকে তুমি সিলেক্ট করলে, হ্যাঁ যে আমার রিসার্চ এই মেথড। ক্লিয়ার? এইবার প্রত্যেকটা এই যে তুমি মেথড দেখতে পাচ্ছ 1 2 3 4, এইগুলো করার জন্য প্রত্যেকটা আলাদা আলাদা স্টেপ, আলাদা আলাদা প্রসিডিওর, আলাদা আলাদা ইত্যাদি আছে। তাহলে এই মেথড গুলো যখন তুমি কোনো একটা পার্টিকুলার বুঝে যাবে, হ্যাঁ আমার রিসার্চে এই ধরনের মেথড, ধরো আমি এখানে এক্সাম্পলের সূত্রে বলে দিলাম যে আমার রিসার্চটা এক্সপেরিমেন্টাল রিসার্চ। তাহলে এই এক্সপেরিমেন্টাল রিসার্চটাকে তুমি যখন বুঝে ফেললে, হ্যাঁ আমার রিসার্চ এক্সপেরিমেন্টাল রিসার্চের আন্ডারে বা বেসিক রিসার্চের আন্ডারে বা নন এক্সপেরিমেন্টাল রিসার্চের আন্ডারে বা ডেসক্রিপটিভ রিসার্চ মেথডস এর আন্ডারে। তাহলে এই মেথডের আন্ডারে যে রিসার্চটা তুমি যখন আইডেন্টিফাই সবার প্রথমে করবে, এটা করার পরে কি করলে, এইবার ওই পার্টিকুলার যে মেথডটাকে আছে সেই মেথড অনুযায়ী রিসার্চের ধরন আলাদা। মানে কি, সেই মেথডটাকে ফুলফিল করার জন্য তার বিভিন্ন স্টেপস আলাদা আছে। বেসিক রিসার্চের লেখার ধরন আলাদা, তার স্টেপস আলাদা, তার প্রসিডিওর আলাদা। এক্সপেরিমেন্টালের ক্ষেত্রেও তাই, নন এক্সপেরিমেন্টালের ক্ষেত্রেও তাই, ডেসক্রিপটিভ রিসার্চের ক্ষেত্রেও তাই। প্রত্যেকটা আলাদা আলাদা স্টেপস আছে এবং প্রসিডিওর আছে। এই যে ওই এক্সপেরিমেন্টাল, আমি তখন এখানে এই যে তোমাদের বোঝার ক্ষেত্রে এক্সপেরিমেন্টটা আমি তোমাদেরকে এক্সাম্পল হিসাবে রেখেছি, যে এই যে এক্সপেরিমেন্টাল রিসার্চটাকে তুমি যখন করছো, সেই এক্সপেরিমেন্টাল রিসার্চটা ফুলফিল করার জন্য তুমি যে যে স্টেপ গুলো ফলো করছো, হ্যাঁ সেই স্টেপ গুলোকে বলবো কি, মেথোডোলজি। ক্লিয়ার? তাহলে তোমার রিসার্চের টাইপটা তুমি সবার প্রথমে বুঝতে হলো। সেই রিসার্চের টাইপটাকে যখন তুমি আইডেন্টিফাই করলে, তারপরে সেই টাইপ অনুযায়ী যখন সেই রিসার্চটার যে স্টেপস আছে বা প্রসিডিওর আছে, সেই প্রসিডিওর মেপে যখন রিসার্চটা করছো, সেটা হচ্ছে কি মেথোডোলজি। তাহলে দেখো দুটো কনফিউশন, মেথড আগে আসছে না মেথোডোলজি আগে আসছে? ক্লিয়ার? মেথড কিন্তু আগে আসছে। তোমায় কিন্তু আগে তোমার প্রবলেমটাকে আইডেন্টিফাই করতে হবে যে আমার রিসার্চটা কোন ধরনের রিসার্চ, কোন ক্যাটাগরিতে রিসার্চ। সেই টাইপটা তোমাকে কিন্তু যদি আইডেন্টিফাই না করো, তবে কিন্তু ভালো করে তুমি বুঝতে পারবে না। তাহলে বুঝে গেল, প্রথমে তুমি কি করলে, সেটাকে আইডেন্টিফাই করলে মেথডটা, তারপরে কি করলে, পার্টিকুলার সেই মেথডটা যে যে স্টেপ বা যে যে প্রসিডিওর ফলো হবে, সেই হিসাবে তুমি তাকে আলাদা আলাদা স্টেপ মতো নিয়ে সেই রিসার্চটাকে কমপ্লিট করলে কি হলো, সেটাকে আমরা বলবো কি মেথোডোলজি। তাহলে টেকনিক কি, এইবার ধরো রিসার্চ করতে গেলে কি হয়, আমাদের ইনফরমেশন কালেক্ট করতে হয়, তাই তো? সেই ইনফরমেশন গুলো কালেক্ট করার জন্য তোমাকে কি নিতে হবে, ডেটা নিতে হবে। তাহলে সেই ডেটা গুলো কালেক্ট করার জন্য পার্টিকুলার টেকনিক আছে।
ডেটা কাদের থেকে নিই? ওনারা স্যাম্পল থেকে আমরা ডেটা নিই। তাহলে সেই স্যাম্পল থেকে যখন আমরা ডেটা কালেকশন করবে তখন বেশ কিছু স্যাম্পলিং টেকনিক তোমাকে অ্যাপ্লাই করতে হয়। আবার ডেটাটা নেওয়ার পরে সেই ডেটাটাকে আবার কি করতে হয়, আমরা স্ট্যাটিস্টিক্যালি কি করতে হয়, ক্যালকুলেশন করতে হয়। সেখানে কিছু স্ট্যাটিস্টিক্যাল টেকনিক বা প্রসিডিওর অ্যাপ্লাই করতে হয়। তাহলে এই যে ডেটা কালেকশন আর এই যে স্ট্যাটিস্টিক্যাল প্রসিডিওর যে স্টেপ গুলো তুমি ফলো করছো তাকে আমরা কি বলবো, টেকনিক বলবো। ক্লিয়ার? তাকে আমরা কি বলবো, টেকনিক বলবো। দেখো খুব সিম্পল ভাবে যদি বলি যে একটা পার্টিকুলার কোনো মেথড, মানে এই যে 1 2 3 4 যেগুলো আমি তোমাদেরকে দিয়েছিলাম, যে এখানে 1, এটা ধরো 2, এটা 3, এটা 4, এই পার্টিকুলার মেথড গুলো কি কি ফুলফিল করার জন্য বা এই পার্টিকুলার মেথড গুলোকে যখন আমরা যে পার্টিকুলার স্টেপ, মানে এই পার্টিকুলার মেথড গুলো, ধরো এই যে বেসিক রিসার্চের একটা আলাদা আলাদা ধরন আছে, আলাদা আলাদা স্টেপস আছে। এক্সপেরিমেন্টাল রিসার্চের আলাদা আলাদা ধরন আছে, নন এক্সপেরিমেন্টাল আলাদা আলাদা ধরন আছে। তাহলে এই পার্টিকুলার মেথডকে যখন আমরা ফুলফিল করার জন্য যখন পার্টিকুলার কোনো স্টেপ বা প্রসিডিওর আমরা অ্যাপ্লাই করব, আমরা তাকে বলবো কি, মেথোডোলজি। ক্লিয়ার? এই জায়গাটা তাহলে মেথডস আর মেথোডোলজি, এই ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে? হুম, এই ব্যাপারটাকে ভালো করে দেখো, এই ব্যাপারটা যদি ক্লিয়ার না হয় তাহলে কিন্তু আমরা আগে বা যত যাবে তত আরো কনফিউশনের মধ্যে পড়বে। সিম্পল হয়তো তাহলে বোঝা গেল। তাহলে মেথড আমি আরেকবার রিভাইজ করে দিচ্ছি তোমাদেরকে, যে রিসার্চ প্রথমে কি করতে, তোমার প্রবলেমটাকে আইডেন্টিফাই করবে, যে আমার প্রবলেমটা কোন ক্যাটাগরিতে পড়ছে। ক্লিয়ার? সেই ক্যাটাগরি যখন তুমি আইডেন্টিফাই করলে, সেই ক্যাটাগরির আন্ডারে অনেকগুলো মেথড কিন্তু তোমার কাছে থাকবে। সেই মেথডের মধ্যে তোমার রিসার্চটা কোন মেথডস এর মধ্যে পড়ছে, কোন মেথডের আন্ডারে তোমার সেই রিসার্চটা পড়ছে, এবং সেই রিসার্চটা যখন তোমার যে মেথডস এর মধ্যে আছে, সেই মেথডটাকে তুমি যখন সিলেক্ট করলে, এবার ওই মেথডটাকে ফুলফিল করার জন্য তার বিভিন্ন যে প্রসিডিওর বা প্রসিজার আছে, যে কিভাবে সেখানে তুমি রিসার্চটাকে লিখবে, তার কিভাবে তুমি হাইপোথিসিসটাকে ড্র করবে, তার ডেটা কালেকশন কিভাবে করবে, স্ট্যাটিস্টিক্যাল টেকনিক কিভাবে ইউজ করবে ইত্যাদি, এই যে প্রসিডিওর, ওই মেথডটাকে ফুলফিল করার জন্য যে স্টেপ বা প্রসিডিওর তুমি অ্যাপ্লাই করছো, সেটা হচ্ছে তোমার কি, মেথোডোলজি। আবার এই মেথোডোলজির মধ্যে যখন তুমি সেই রিসার্চটাকে ফুলফিল করতে হবে, মানে তোমার রিসার্চে সেই প্রবলেমটাকে তুমি যখন সলভ করতে হবে, তোমাকে কিছু ইনফরমেশন কালেক্ট করতে হবে। ইনফরমেশন কাদের থেকে কালেক্ট করবে, স্যাম্পল থেকে কালেক্ট করবে। তাহলে এই স্যাম্পল কারা, স্যাম্পল হচ্ছে লোক বা মানুষ। তাদের কাছ থেকে কিছু ইনফরমেশন কালেক্ট করার জন্য তুমি কি করতে হবে, স্যাম্পলিং টেকনিক ইউজ করতে হবে, স্যাম্পলিং প্রসিডিওর ইউজ করতে হবে। বিভিন্ন প্রকার স্যাম্পল আছে, কোটা স্যাম্পলিং, র্যান্ডম স্যাম্পলিং, ক্লাস্টার স্যাম্পলিং, প্রবাবিলিটি স্যাম্পলিং, নন প্রবাবিলিটি স্যাম্পলিং ইত্যাদি নানান স্যাম্পলিং আছে। তাহলে এই পার্টিকুলার কোনো ওই যে তোমার মেথড, সেই মেথডটাকে ফুলফিল করার জন্য, বা তোমার যে প্রবলেম, সেই প্রবলেমটাকে ফুলফিল করার জন্য তুমি যে স্যাম্পলিং মেথডটাকে ইউজ করবে, তাকে আমরা কি বলবো, টেকনিক। আবার ডেটা কালেক্ট সময় যে স্ট্যাটিস্টিক্যাল টুল বা ইউজ করবো, তাকেও আমরা কি বলবো, টেকনিক। ক্লিয়ার? চলো এইবার আমি তোমাদেরকে পরের স্লাইডে একটু ডেফিনেশন দিয়ে বোঝার চেষ্টা করি। সেটা দেখো, এখানে সিম্পল কতগুলো আমি তোমাদেরকে ডেফিনেশন দিয়েছি, একদম সিম্পল কথা লিখে তোমাদেরকে সেগুলোকে বোঝার চেষ্টা করি। দেখো প্রথমে দেখো আমি লিখেছি রিসার্চ মেথড জিনিসটা কি। দেখো, ইট ডিফাইন অ্যাজ এ টুল অন ইনস্ট্রুমেন্ট। হ্যাঁ, তাহলে কি বলছে, মেথড হচ্ছে কি একটা ইনস্ট্রুমেন্ট বা টুল, যেটা কি করছে, ইউজ টু অ্যাকমপ্লিশ দ্য গোল অর অ্যাট্রিবিউট অফ দ্য স্টাডি। মানে ধরো তুমি কোনো একটা, তোমার যে রিসার্চের যে পারপাস, সেই পারপাসটা মানে তোমার যে প্রবলেম, সেই প্রবলেমটাকে কি করবে, ফুলফিল করার জন্য যে পদ্ধতি তুমি ব্যবহার করছো, মানে তোমার রিসার্চের তো প্রথমে একটা প্রবলেম আসবে, সেই প্রবলেমটাকে আইডেন্টিফাই করার জন্য যে তুমি মেথডটাকে অ্যাপ্লাই করছো, সেই মেথডটাকে কিন্তু তোমাকে আগে ভালো করে বুঝতে হবে, যে এটা কোন রিসার্চের আওতায় পড়বে। এইবার সেই রিসার্চকে, সেই প্রবলেমটা যখন তুমি কোনো একটা পার্টিকুলার মেথড তুমি সিলেক্ট করছো, মানে কি, সেই রিসার্চটাকে বা তোমার প্রবলেমটাকে ফুলফিল করাচ্ছ, তোমার যা গোল ছিল সেই গোলটাকে তুমি ফুলফিল করার জন্য পার্টিকুলার কোনো একটা মেথডকে তুমি বেছে নিচ্ছ, হ্যাঁ, মানে রিসার্চের ধরন অনুযায়ী। সেটাই হচ্ছে মেথড অফ রিসার্চ। তাহলে টাইপস অফ রিসার্চ কি, দেখো টাইপস অফ রিসার্চ হচ্ছে
এখানে সিম্পল লেখা আছে, দিস আর দ্য টাইপস অফ রিসার্চ মেথড হুইচ ক্যান বি ক্লাসিফাইড ইনটু সেভারাল ক্যাটাগরি অ্যাকর্ডিং টু দ্য নেচার অ্যান্ড পারপাস অফ দ্য স্টাডি। ওই যে প্রথম যে তোমাদের স্লাইডে বলেছিলাম যে রিসার্চ কত প্রকার কি কি, সেখানে আমরা বলেছিলাম নেচারের উপর ভিত্তি করে রিসার্চকে ভাগ করা যায়, অবজেক্টিভের উপর রিসার্চকে ভাগ করা যায়। তাহলে এই বিষয়গুলো হচ্ছে কি টাইপস অফ রিসার্চ, সেই টাইপস এর আন্ডারে কোন কোন রিসার্চ গুলো আছে সেইগুলো হচ্ছে রিসার্চ মেথড। ক্লিয়ার? আর মেথোডোলজি তাহলে কি, এই মেথড গুলোকে ফুলফিল করার জন্য তুমি যে স্টেপ বা প্রসিডিওর অ্যাপ্লাই করছো সেটা হচ্ছে মেথোডোলজি। সেজন্য আমি লিখেছি দেখো, মেথোডোলজি ইজ দ্য সিস্টেমেটিক থিওরিটিক্যাল অ্যানালিসিস অফ দ্য মেথড অ্যাপ্লাইড ফর দ্য ফিল্ড অফ স্টাডি। মানে তোমার যা রিসার্চ, তোমার যা কাজ, সেই কাজটা বা তোমার যা রিসার্চের মেথড, সেই মেথডটাকে ফুলফিল করার জন্য তুমি একটা সিস্টেমেটিক যে অ্যানালিসিস করবে, মানে যে স্টেপ গুলো তুমি ফলো করবে, সেই স্টেপ গুলোই হচ্ছে কি, বা যে প্রসিডিওর তুমি অ্যাপ্লাই করবে, যে টেকনিক তুমি অ্যাপ্লাই করবে, সেটাই হচ্ছে তোমার মেথোডোলজি। তাহলে এখানে টেকনিকটা কি, তাহলে টেকনিক হচ্ছে, দেখো টেকনিকটা ভালো করে বোঝো, ইট ইজ দ্য পার্টিকুলার স্টেপ অফ টু টু কালেক্ট দ্য ডেটা ফর ফার্দার অ্যানালিসিস। তাহলে রিসার্চ করতে গেলে এই যে মেথোডোলজি যখন তুমি সিলেক্ট করে নিলে, তাহলে কি করে তোমার রিসার্চ ফুলফিল কখন হবে, তুমি যখন রিসার্চ থেকে কোনো কিছু অ্যানালিসিস করবে, কোনো রেজাল্ট তুমি পাবে। তাহলে এই যে রেজাল্ট পেতে গেলে বা কনক্লুশনে আসতে গেলে তোমার কিছু ইনফরমেশন পাঠিয়ে দিতে হবে। তাহলে ওই যে ডেটা যে তুমি নিচ্ছ, ডেটা নিতে গেলে তোমার কি, তোমার যে অবজেক্টিভ প্রথমে তুমি সিলেক্ট করেছিলে, সেই অবজেক্টিভের কি করতে হবে, তোমাকে স্যাম্পেল চুজ করতে হবে। সেই স্যাম্পেল থেকে তোমাকে ইনফরমেশন কালেক্ট করছো, এই যে স্যাম্পেল থেকে ইনফরমেশন কালেক্ট করছো, বা ওই যে তুমি যে স্যাম্পলিং টেকনিক, ওই যে তোমাদেরকে পপুলেশন স্যাম্পল বোঝানোর সময় বলেছিলাম যে পপুলেশন থেকে আমি কিভাবে স্যাম্পলটাকে চুজ করব। ওই যে পপুলেশন থেকে, যে আমার যদি 10টা পপুলেশন হয়, সেখান থেকে আমি যদি 5 জনকে চুজ করতে হবে, 5 জনকে বেছে নিতে হবে, ওই 10টা থেকে 5 জনকে বেছে নেওয়ার যে টেকনিক, বেছে নেওয়ার যে মেথড, সেখানে বিভিন্ন প্রকার স্যাম্পলিং টেকনিক ইউজ করা হয়ে থাকে। সেই স্যাম্পলিং টেকনিকটাকে আমরা কি বলবো, পার্টিকুলার প্রসিডিওরকে বলবো টেকনিক। আবার এই যখন ডেটাটা নিলে, সেই ডেটাটাকে এবার ইন্টারপ্রিটেশন করতে হবে, মানে তোমাকে রেজাল্ট অ্যানালিসিস করতে হবে। রেজাল্ট অ্যানালিসিস করা মানে কি কি স্ট্যাটিস্টিক্যাল প্রসিডিওর তুমি অ্যাপ্লাই করছো, কি কি স্ট্যাটিস্টিক্যাল টেকনিক তুমি অ্যাপ্লাই করছো, সেটাকে আমরা কি বলবো, টেকনিক। সেই জন্য দেখো লাস্টে লিখেছি, ইউজড মেনলি ফর ডেটা কালেকশন এন্ড সিলেকশন অফ স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস। তাহলে কি টেকনিকটা কখন, টেকনিকটা শুধুমাত্র ডেটা কালেকশন করবে, আর হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল প্রসিডিওর কোনটা অ্যাপ্লাই করছি, সেটা হচ্ছে টেকনিক। ক্লিয়ার? দেখো আমি তোমাদেরকে আর একবার বলছি, টাইপস অফ রিসার্চ প্রথমে বোঝো, ভালো করে বোঝো। সবার নাম্বার ওয়ান আসছে তোমার রিসার্চটা কোন প্রকৃতির। ক্লিয়ার? হ্যাঁ, কোন প্রকৃতি তোমার রিসার্চটা, সেটা যখন বুঝলে, বোঝার পর সেই প্রকৃতির মধ্যে রিসার্চটা কি মেথড, কতগুলো মেথড আছে, কোন মেথডের আন্ডারে তোমার রিসার্চটা পড়ছে, হয়ে গেল। এইবার ওই মেথডটাকে ফুলফিল করার জন্য তুমি কি কি মেথোডোলজি, সেই পার্টিকুলার মেথডটাকে ফুলফিল করার জন্য পার্টিকুলার মেথোডোলজি আছে, সেই মেথোডোলজি অনুযায়ী তুমি যখন রিসার্চটাকে করলে, এইবার ওই রিসার্চটা করতে গিয়ে তোমাকে কিছু ডেটা কালেক্ট করতে হবে। সেই ডেটা কালেকশন করতে গিয়ে তুমি ডেটা কালেকশন টেকনিক এবং স্ট্যাটিস্টিক্যাল প্রসিডিউর অ্যাপ্লাই করার জন্য, তোমার স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস জন্য যে টেকনিক বা যে প্রসিডিউর তুমি অ্যাপ্লাই করছো, সেগুলো হচ্ছে টেকনিক। ক্লিয়ার? দেখো তোমাদের কিন্তু আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে যদি না বুঝতে পারো, পরে আমি কোশ্চেন করব, তখন বলবো, তখন আবার তোমাদের ক্লিয়ার করব। এবার দেখো পরের স্লাইডে যদি আমরা আর একটু সিম্পল করে যদি একটু বোঝার চেষ্টা করি, যে মূলত আমরা একদম ইন জেনারেল ক্যাটাগরিতে একদম রিসার্চকে আমরা 3 ভাগে ভাগ করেছি। একদম জেনারেল ক্যাটাগরিতে এক হচ্ছে 1, 2, 3। ক্লিয়ার? কি করেছি, আগে প্রথমটা হচ্ছে ল্যাবরেটরি রিসার্চ, 2 নম্বর হচ্ছে ফিল্ড রিসার্চ, 3 নম্বর হচ্ছে ন্যাচারালিস্টিক রিসার্চ। একদম ইন জেনারেল ক্যাটাগরিতে রিসার্চটাকে আমি 3 ধরনের উপরে বেস করে আমি রিসার্চকে ভাগ করেছি। ল্যাবরেটরি রিসার্চ মানে কি, একদম যেখানে ল্যাবরেটরিতে সেই রিসার্চটা করা হয়, যেখানে ফুললি কন্ট্রোল থাকে, সেটা হচ্ছে ল্যাবরেটরি রিসার্চ। আর ফিল্ড রিসার্চ কোনগুলো, যেখানে ওপেন ফিল্ডে যেমন রিসার্চটা হয়, যেখানে আমরা কিছু আর্টিফিশিয়াল ইকুইপমেন্ট বা আর্টিফিশিয়াল কিছু জিনিস আমরা কিন্তু ব্যবহার করি এই ফিল্ড রিসার্চের ক্ষেত্রে। আবার ন্যাচারালিস্টিক রিসার্চ তাহলে কোনগুলো, ন্যাচারালিস্টিক রিসার্চও কিন্তু ওপেন ফিল্ডে হয়, কিন্তু সেখানে কিন্তু কোনো রকম আর্টিস্টিক ইকুইপমেন্ট ব্যবহার করা হয় না। ক্লিয়ার? এবং এই 3টে রিসার্চের কিন্তু আলাদা আলাদা মেথডও আছে। মেথড গুলো দেখো, যেমন ল্যাবরেটরি রিসার্চ করতে, ল্যাবরেটরি রিসার্চের মধ্যে দেখো, রিসার্চের যে মেথড আমি এখানে তোমাদেরকে দিয়েছি, সেখানে কি আছে, স্টাডি অফ র্যান্ডম দিয়ে দেবো,
করো, বিহেভিয়ার আলোচনা করো, যে ওই ব্যক্তির তার বিহেভিয়ারটা কেমন, তার পার্সোনালিটি কেমন, তার নেচার কেমন, তার ক্যারেক্টারিস্টিক কেমন। তাহলে সেগুলো কি সমস্ত কিছু তুমি এই রিসার্চের কিন্তু মেথড, এবং সেখানে তুমি কি করছো, একটা হাইপোথিসিস ড্র করছো। তোমার যে প্রবলেমের এগেইনস্টে তুমি কিছু একটা হাইপোথিসিস ড্র করো, করে সেই রিসার্চটাকে এগিয়ে নিয়ে যাচ্ছ। আবার ফিল্ড রিসার্চ দেখো, 3 ধরনের মেথড আছে মূলত ফিল্ড রিসার্চের ক্ষেত্রে। কি, একটা হচ্ছে এক্সপেরিমেন্ট, একটা হচ্ছে ইন্টারভিউ, আর একটা হচ্ছে সার্ভে। এই ফিল্ড রিসার্চ কিন্তু সব থেকে বেশি এই সার্ভে রিসার্চের মাধ্যমে হয়ে থাকে। আবার ন্যাচারালিস্টিক রিসার্চ কোনগুলোকে বলবো, যেখানে রিসার্চের মেথড কি, অবজারভেশন। তুমি কিছু অবজার্ভ করছো, তুমি কিছু দেখছো, কারো বিহেভিয়ার দেখছো, কারো নেচার দেখছো, এইগুলো তুমি অবজার্ভ করছো। এইগুলো হচ্ছে রিসার্চের মেথড। তাহলে এই মেথড গুলোকে ফুলফিল করার জন্য দেখো আমি এখানে কিছু লিখেছি, দেখো রিসার্চের টেকনিক দিয়েছি, যে এই মেথড গুলো ফুলফিল করার জন্য তুমি কি কি টেকনিক অ্যাপ্লাই করবে। দেখো ল্যাবরেটরি রিসার্চের ক্ষেত্রে যখন তুমি র্যান্ডমলি বিহেভিয়ার করছো, তখন কি করবে, তুমি অডিও ভিজুয়াল কিছু রেকর্ডিং করলে কিছু অবজারভেশন করতে পারো। আবার হাইপোথিসিস যখন তুমি টেস্ট করবে, তখন কি করবে, প্রি টেস্টিং কিছু করছো, বা কিছু রেকর্ডিং করছো, কিছু মেজার করছো, তার পরিপ্রেক্ষিতে তুমি হাইপোথিসিস করছো। আবার ফিল্ড রিসার্চের ক্ষেত্রে সেখানে এক্সপেরিমেন্টাল রিসার্চের ক্ষেত্রে দেখো এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন আছে, তার স্যাম্পলিং ডিজাইন আছে, আলাদা আলাদা টেকনিক আছে। আবার ইন্টারভিউ যখন তুমি নেবে, তখন কি হবে, ইন্টারভিউ কিসের উপর নিতে পারো, কারো অ্যাটিটিউড স্কেলের উপর নিতে পারো, কোনো কোশ্চেনিয়ার উপর নিতে পারো, তার সোশিও ইকোনমিক স্ট্যাটাসের উপর নিতে পারো, ইত্যাদি। আবার যখন তুমি সার্ভে করছো, সেই সার্ভে করতে গেলে ধরো তুমি কোনো সার্ভে করছো, কোনো একটা ইনফরমেশন কালেক্ট করে, তোমার কোশ্চেনিয়ার আছে, সেই কোশ্চেনিয়ারগুলোকে কি করছো, তুমি টেলিফোনে করে সেটাকে বলতে পারো, মেল করে দিতে পারো, ফ্যাক্স করে দিতে পারো, হ্যাঁ, ইত্যাদি বিষয়গুলো করতে পারো। আবার যখন অবজারভেশন করছো, কারো বিহেভিয়ার তুমি অবজারভেশন করছো, সেটা চেক লিস্ট হতে পারে, রেকর্ডিং হতে পারে, ইন্টারভিউ হতে পারে, বিভিন্ন প্রকার স্কোর কার্ড হতে পারে। তাহলে এই হচ্ছে ইন সিম্পল ওয়েতে বুঝতে গেলে যে ডিফারেন্ট রিসার্চের তোমার মেথড, যদি আমরা ইন জেনারেল ক্যাটাগরিতে ভাগ করে থাকি রিসার্চকে, তাহলে এই মূলত 3 প্রকার রিসার্চ, তার রিসার্চ মেথড এরকম, এবং সেই মেথড গুলো কি টেকনিক অ্যাপ্লাই করে সেটাকে ফুলফিল করছে। ক্লিয়ার? এইবার দেখো, এইবার আমি যে তোমাদেরকে মেথোডোলজি বলেছিলাম, যে টাইপস অফ রিসার্চ মেথোডোলজি, আশা করি তোমাদের কনফিউশন দূর হয়েছে। যদি না দূর হয়, আমি তোমাদেরকে পরে প্রশ্ন অ্যান্সার করব, তখন আমি তোমাদেরকে জিজ্ঞাসা করব, তখন আমরা তোমাদেরকে বলবো। আজকে মূলত আমরা যে বিষয়টা, বা যে এই যে মেথোডোলজির মধ্যে যে অনেকগুলো এইগুলো ছাড়াও কিন্তু, এই ইত্যাদি বিষয়গুলো ছাড়াও কিন্তু আরো অনেক রিসার্চের মেথোডোলজি আছে। সেগুলো আমরা প্রতিদিনের ক্লাস হবে, সেই ক্লাস অনুসারে আমরা পর পর আলোচনা করব, এবং সেগুলো সম্পর্কে বিস্তারিত জানবো। আমরা দেখো এখানে মেথোডোলজি, বেশ কিছু মেথোডোলজি: কোয়ালিটেটিভ রিসার্চ, কোয়ান্টিটেটিভ রিসার্চ, ডেসক্রিপটিভ রিসার্চ, অ্যানালিটিক্যাল রিসার্চ, অ্যাপ্লাইড রিসার্চ, ফান্ডামেন্টাল রিসার্চ, ইত্যাদি নানান মেথোডোলজি গুলো আছে। তাহলে এই মেথোডোলজি বিষয়টা কখন আসছে, আগে মেথড আসছে না আগে মেথোডোলজি আসছে? আগে মেথড আসছে, সেই পার্টিকুলার মেথডটাকে তুমি সিলেক্ট করছো, সেই মেথডটাকে ফুলফিল করার জন্য তুমি যে টেকনিক বা প্রসিডিউর অ্যাপ্লাই করছো, সেটা হচ্ছে মেথোডোলজি। ক্লিয়ার? আজকের ভিডিওতে তাহলে মূলত আমরা এই 4টে রিসার্চ সম্পর্কে, 4টে মেথোডোলজি সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। কি কি? একটা হচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চ, একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ রিসার্চ, একটা হচ্ছে ডেসক্রিপটিভ রিসার্চ, একটা হচ্ছে অ্যানালিটিক্যাল রিসার্চ। তারপরের দিন আমরা অ্যাপ্লাইড রিসার্চ, ফান্ডামেন্টাল রিসার্চ, এগুলো আমরা পড়বো। তাহলে ভালো করে কিন্তু বুঝতে হবে যে কোয়ালিটেটিভ রিসার্চ এন্ড কোয়ান্টিটেটিভ রিসার্চটা কি জিনিস। দেখো প্রথমেই আমরা দেখবো যে কোয়ালিটেটিভ এন্ড কোয়ান্টিটেটিভ রিসার্চের মধ্যে পার্থক্যটা কোথায়। এটা কিন্তু সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট। কারণ দেখো, রিসার্চ যখন তুমি শুরু করবে, তখনই তুমি তোমার কাছে রিসার্চের প্রবলেম কোন ধরনের, সেটা কিন্তু তুমি প্রথমে সবার আগে আইডেন্টিফাই করতে হয়, যে আমার রিসার্চটা কোন ধরনের প্রবলেম, এবং সেখানে কোন ধরনের ডেটা নিয়ে তুমি কাজ করবে। হ্যাঁ, কারণ রিসার্চ কি, রিসার্চ টোটালি বেস্ট কিসের উপর, ডেটার উপর। কারণ ইনফরমেশন দ্বারা তুমি কোনো গবেষণা করতে পারবে না, তাহলে ডেটা তোমাকে অ্যানালিসিস করতেই হবে রিসার্চটাকে ফুলফিল করতে হবে। তাহলে সেই ডেটা থেকে কি হবে, তুমি রেজাল্ট পাবে। তাহলে তোমার ডেটা কালেক্টরের উপর নির্ভর করছে কিন্তু তোমার রিসার্চের ভেরিয়েবল চুজ করতে। হ্যাঁ, তাহলে কি দেখো, ডেটা কালেকশনের উপর কি করছে, ডেভেলপ করছে কিন্তু তোমার রিসার্চের ভেরিয়েবল। আমি যদি এখন লিখি ভেরিয়েবল, দিয়ে দিলাম, এই ভেরিয়েবলটা কি করছে, এই ভেরিয়েবলটা কি, ভেরিয়েবলটা হচ্ছে মেজারেবল ক্যারেক্টারিস্টিক্স।
তাই তো? তুমি যে প্রবলেমটাকে সিলেক্ট করছো, সেই প্রবলেমটা থেকে তুমি কি কি মেজার করতে চাইছো, হ্যাঁ, সেইগুলো কিন্তু তোমার এই ভেরিয়েবলকে বলছি মেজারেবল ক্যারেক্টারিস্টিক। তাহলে এই ভেরিয়েবলটা তুমি কাদের ক্ষেত্রে মেজার করবে? স্যাম্পেল, স্যাম্পেলের উপর মেজার করছো। তাহলে স্যাম্পেল কারা? স্যাম্পেল মানুষ। তাহলে সেই মানুষের থেকে কিছু তুমি ইনফরমেশন কালেক্ট করছো। এখন ঘটনা হচ্ছে, সেই ইনফরমেশন গুলো কি প্রকৃতির, সেই ইনফরমেশন গুলো কি প্রকৃতির, কি ধরনের। যদি একটা যদি তুমি কোনো নিউমেরিক সংখ্যা দিয়ে কোনো কিছু প্রকাশ করতে চাও, সেটা তোমাদের আগের দিন বলেছিলাম যে কোয়ান্টিটিভ রিসার্চ। যেমন ধরো হাইট ওয়েট, আমি যদি বলি যে তোমার হাইট, তোমার ওয়েট কত, তাহলে তুমি কিভাবে বলবে যে আমার ওয়েট 50 কেজি বা 60 কেজি? তাহলে এগুলো কি একটা সংখ্যা তুমি প্রকাশ করছো। তাহলে এই যে ভেরিয়েবল ক্যারেক্টারিস্টিক্স বা এই যে মেজারেবল ক্যারেক্টারিস্টিক স্যাম্পল, যদি তুমি এজ হাইট ওয়েট নাও, তাহলে সেটা কি কোয়ালিটেটিভ। আবার যদি তুমি কারো নেচার নিয়ে কথা বলো, নেচার নিয়ে স্টাডি করতে চাও, কারো বিহেভিয়ার নিয়ে করতে চাও, কারো পার্সোনালিটি নিয়ে করতে চাও, এগুলো মেজার করতে চাও, আমি তুমি বলতে পারবে যে তোমার বিহেভিয়ারটা কেমন, তোমার নেচারটা কেমন। সেখানে কি তুমি কোনো নিউমেরিক্যাল ডিজিট তুমি ব্যবহার করতে পারবে না। ওইগুলো কি করবে, তুমি বলবে হ্যাঁ নেচারটা, তার নেচারটা ভালো বা খারাপ, বা তার পার্সোনালিটি ভালো বা খারাপ, বা তার বিহেভিয়ারটা ভালো বা খারাপ। তাহলে এগুলো কি, যেগুলো নিউমেরিক সংখ্যা দ্বারা প্রকাশ করছে না, সেটা হচ্ছে তোমার কোয়ালিটেটিভ। আর কোয়ান্টিটেটিভ কোনটা? যেগুলো নিউমেরিক্যাল সংখ্যা দ্বারা আমরা প্রকাশ করতে পারছি সেগুলো। তাহলে এখন দেখো তোমাদের এই যে ডেটা, যে প্রকারের তোমাদের ভেরিয়েবল সেই প্রকারের তোমাদের ডেটা, আবার যে প্রকারের তোমাদের ডেটা সেই প্রকারই তোমাদের রিসার্চ। ক্লিয়ার? ভালো করে বোঝো। যে প্রকারের তোমার প্রবলেম সেই প্রকার তোমার ভেরিয়েবল, আবার ভেরিয়েবল তোমার যে প্রকার, মানে ভেরিয়েবল যে প্রকার মানে কি, ভেরিয়েবল যদি তোমার আহ, যদি তোমার নেচার বা কিছু বিহেভিয়ার মেজার করতে চায় কিছু, তাহলে সেটা কি হবে? কোয়ালিটেটিভ। আবার যদি কোনো সংখ্যা, কোনো নিউমেরিক্যাল ডিজিট মেজার করে কোয়ান্টিটিভ। তাহলে ওই যে ডেটা যে প্রকৃতির, তাহলে তোমার সেই রিসার্চও কিন্তু সেই প্রকৃতির। যে তোমার ডেটা যদি বা কোনো কিছু কোয়ান্টিটি জাস্ট করে, সংখ্যা গুণগত মান যদি প্রকাশ করতে চায়, সংখ্যার দ্বারা যদি প্রকাশ করতে চায়, তাহলে সেটাকে যেমন এজ হাইট ওয়েট, হ্যাঁ, ইত্যাদি বিষয়গুলো যদি হয়, তাহলে সেটা কি, সেটা হচ্ছে তোমার কোয়ান্টিটিভ রিসার্চ। হ্যাঁ, আবার যদি তোমার সেই ডেটাগুলো কোনো নেচার বা বিহেভিয়ার নিয়ে প্রকাশ করতে চায়, তাহলে সেটা কি, সেটা হচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চ। দেখো এখানে আমি কতগুলো তোমাদের সামনে রেখেছি, দেখো যে কোয়ালিটেটিভ এর মধ্যে অ্যান্সার করছে হোয়াই। হ্যাঁ, কি খুঁজছে? হোয়াই, মানে কোনো কিছুকে এক্সপ্লোর করছে। সেখানে কিছু পারপাসটা কি, কেন সেটা করছে, কোয়ালিটিটা তাকে তাকে সেটা কি এক্সপ্লেন করছে। ধরো কোনো বিষয়ে তোমার কাছে নলেজটা নেই বা নলেজটা কম আছে, সেই নলেজটাকে তুমি জানছো, মানে কারণ নেচার সম্পর্কে তুমি, কারো সম্পর্কে তুমি ধারণা তৈরি করেছো, সেই ধারণা তোমার কাছে প্রপার নেই। সেই ধারণা যে সেই ব্যক্তিটা কেমন, সেবার সেই ব্যক্তিটা সম্পর্কে তুমি যখন খুঁজছো, ইনফরমেশন নিচ্ছ, কোন নলেজটাকে তুমি এক্সপ্লোর করছো, সেটা হচ্ছে তোমার কোয়ালিটেটিভ। আবার ঠিক এর অপোজিটে দেখো অ্যান্সার, অ্যান্সার কি করছে? হাউ মেনি, হাউ মাচ কোশ্চেন তুমি যখন করছো, যে তোমার এজ কত, তোমার হাইট কত, তোমার ওয়েট কত, ইত্যাদি বিষয়গুলো দ্বারা পারপাসের উপরে দেখো দুভাগে দেখো। একটা হচ্ছে কোয়ালিটেটিভে হোয়াই, যে কেন এটা হচ্ছে সেটাকে ব্রিফলি তুমি এক্সপ্লোর করছো, এক্সপ্লেন করছো। আর কোয়ান্টিটিভ এর কি, তুমি নাম্বার দিয়ে, সংখ্যা দিয়ে সেটাকে প্রকাশ করছো। আবার ডেটা টাইপের উপর দেখো, ডেটা টাইপ কোয়ালিটেটিভ এর ক্ষেত্রে কি, এখানে কিন্তু তুমি কোনো ডেটা অবজারভেশন করছো, কিছু দেখে কোনো জিনিস বা কোনো ঘটনা বা কোনো ব্যক্তিকে তুমি দেখে অবজার্ভ করছো, যে তার নেচার কেমন, তার বিহেভিয়ার কেমন, হ্যাঁ, সেগুলো কিছু বা সিম্বল দেখে কিছু বা তার ওয়ার্ড দেখে সেগুলো দেখে তুমি তাকে বিচার করছো। আর এখানে কোয়ান্টিটিভ এর ক্ষেত্রে কি, তুমি কিন্তু নাম্বার, যেখানে কিন্তু তুমি কোনো সংখ্যা দ্বারা প্রকাশ করছো। হ্যাঁ, আবার অ্যাপ্রোচের দিকে দেখো, সেখানে তুমি অবজার্ভ আর ইন্টারপ্রিয়েট, কোনো কিছু অবজার্ভ করছো, অবজার্ভ করে তুমি তাকে বলছো যে হ্যাঁ এই ব্যক্তিটা ভালো বা এই ব্যক্তিটা খারাপ, তার ক্যারেক্টারিস্টিক এরকম বা তার পার্সোনালিটি এরকম। সেটাকে তুমি কি করছো? অবজার্ভ করছো, নিজে ভালো করে না দেখলে সেটাকে তুমি বলতে পারবে না। আবার কোয়ান্টিটেটিভ এর ক্ষেত্রে কি, মেজার অ্যান্ড টেস্ট, মানে তুমি কিছু মেজার করবে, ওখানে পার্টিকুলার কিছু ভেরিয়েবল থাকবে, যেগুলো মেজারেবল ভেরিয়েবল, সেখানে তুমি কিছু মেজার করছো, কিছু সংখ্যার দ্বারা তাকে প্রকাশ করবে, কিছু টেস্ট নেবে।
ইত্যাদি। আবার দেখুন অ্যানালিসিসের ক্ষেত্রে কি বলেছে, কোয়ালিটেটিভ এর ক্ষেত্রে নন স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস, মানে কোয়ালিটেটিভ এর মধ্যে তো কোনো নিউমেরিক্যাল ডিজিট নেই, তাহলে নিউমেরিক্যাল যদি সংখ্যা আমি না পাই সেখানে, তাহলে তো আমাকে কোনো স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশনের প্রয়োজন নেই। স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশন কখন হয়, যখন তোমার কিছু সংখ্যা থাকে, নিউমেরিক্যাল ডিজিট থাকে, সেটাই হচ্ছে তোমার কোয়ান্টিটেটিভ রিসার্চ। এখানে দেখো স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস, এটা হচ্ছে কোনো স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস নেই। তাহলে এইখানে দুটো জিনিস ভালো করে দেখো, যে তার যে কোয়ালিটেটিভ রিসার্চ এন্ড কোয়ান্টিটেটিভ রিসার্চ, এই দুটোর ভিতর কোন রিসার্চটা হচ্ছে বেটার, কোন রিসার্চটা হচ্ছে বেটার যদি বলা হয়, দেখো সিম্পল ওয়ে কোয়ান্টিটেটিভ রিসার্চ অলওয়েজ বেটার। কেন বেটার বলবো কোয়ান্টিটেটিভ রিসার্চটাকে, কারণ কোয়ান্টিটেটিভ রিসার্চের মধ্যে কি আছে, মেজারেবল ক্যারেক্টারিস্টিক আছে, ভেরিয়েবল আছে পার্টিকুলার, সেই ভেরিয়েবল গুলোকে তুমি টেস্ট করছো, টেস্ট করে তুমি মেজার করছো, মানে এভিডেন্স আছে তুমি বেটার প্রুফ করার জন্য যে সেই কাজটা সঠিক না ভুল, সেটা তুমি কিন্তু প্রুফ করতে পারছো। কোয়ালিটেটিভে কি করছো, সেটাকে তুমি প্রুভ করতে পারছো না, সেটাকে তুমি অবজার্ভ করছো। ধরো সিম্পল আমি তোমাদেরকে বললাম যে একটা এক্সাম্পল যদি দিই, যে ধরো যে তোমার হাইট কত, ক্লিয়ার। কোয়ান্টিটিভে তুমি কি করলে, হাইটটাকে মেজার করছো, তার জন্য মেজারেবল টেকনিক আছে, সেইটাকে মেজার করে তুমি একটা বলে দিও। আবার তোমাকে এখানে বললাম যে অমুক ব্যক্তিটার ক্যারেক্টারিস্টিক্স কেমন, সেখানে সেখানে তুমি তাকে অবজার্ভ করবে, অবজার্ভ করে তার ক্যারেক্টারিস্টিক কিছু কিছু বললে, তাহলে তুমি নিজে ফিল করো এর মধ্যে কোনটা বেশি অথেন্টিক। তুমি যে সংখ্যাগুলো, এইবার ধরো তুমি যেটা অবজার্ভ করে যে যে ক্যারেক্টারিস্টিক গুলো পেয়েছো, আবার বা তোমার ক্ষেত্রে অন্য কেউ যখন অবজার্ভ করতে দিলে, তার অবজারভেশন তো অন্যরকম হতেই পারে। দেখবে একই ব্যক্তি কি সবার কাছে কি সমান, সমান না, কারো চোখে ভালো কারো চোখে খারাপ, মানে কি যার চোখে ভালো তার অবজারভেশন আলাদা, যার চোখে খারাপ তার অবজারভেশন আলাদা, তাহলে ব্যক্তি অনুযায়ী কিন্তু সেই রেজাল্ট কিন্তু পাল্টে যাচ্ছে। তাহলে মোস্ট অথেন্টিক কোনটা, এদিকে যদি কোয়ান্টিটিভ এর হাইট যদি আমি 10 জনকে দিয়েও মেজার করি, সে কিন্তু একই রকম অ্যান্সার পাবো। তাহলে মোস্ট অথেন্টিক কোনটা, কোয়ান্টিটিভ কিন্তু মোস্ট অথেন্টিক, কোয়ালিটেটিভ কিন্তু মোস্ট অথেন্টিক নয়। এখন তাহলে প্রশ্ন তোমাদের মনে হতে পারে, আচ্ছা স্যার যদি এতই যদি কোয়ান্টিটিভ অথেন্টিক হয়, তাহলে আমরা কোয়ালিটেটিভ রিসার্চ কেন করব, এই প্রশ্ন তোমাদের মধ্যে আসতেই পারে। অবশ্যই কোয়ালিটেটিভ রিসার্চ আমরা কেন করবো, দেখো আমরা প্রথমে বলেছিলাম রিসার্চের ধরন, প্রত্যেকটা রিসার্চের আলাদা আলাদা অবজেক্টিভ আছে, আলাদা আলাদা টাইপস আছে, তার উপরে বেস করেই কিন্তু রিসার্চটা গড়ে ওঠে। সেই কারণেই আমরা করব। কোয়ালিটেটিভ রিসার্চের অবজেক্টিভ আলাদা, পারপাস আলাদা, কোয়ান্টিটিভ রিসার্চের অবজেক্টিভ আলাদা, পারপাস আলাদা, এই কারণেই আমরা রিসার্চটা করব। ক্লিয়ার? আশা করি তোমাদেরকে এই কোয়ালিটেটিভ কোয়ান্টিটিভ ব্যাপারটা আশা করি তোমাদের মধ্যে ক্লিয়ার হয়েছে। এবার আসবো আমরা পরের যে রিসার্চ আছে, ডেসক্রিপটিভ রিসার্চ, সেই রিসার্চটাকে আমরা তোমাদেরকে বলবো। আমি তোমাদেরকে এই ডেসক্রিপটিভ রিসার্চ শুরু করার আগে তোমাদের কাছে একটা প্রশ্ন করি, যে ডেসক্রিপটিভ রিসার্চটা কোন প্রকৃতির, কোয়ালিটেটিভ না কোয়ান্টিটেটিভ, কোয়ালিটেটিভ না কোয়ান্টিটেটিভ? হ্যাঁ, কেউ বলতে পারবে ডেসক্রিপটিভ রিসার্চটা কোন প্রকৃতির? কেউ একজন উত্তর। কোয়ালিটেটিভ। একটু জোরে বলো। স্যার কোয়ালিটেটিভ। কোয়ালিটেটিভ। আচ্ছা, আর কেউ? দেখো তোমাদের এখানে স্লাইডের মধ্যেই কিন্তু লেখা রয়েছে ডেসক্রিপটিভ রিসার্চ বোথ কোয়ালিটেটিভ এন্ড কোয়ান্টিটেটিভ। হ্যাঁ, ডেসক্রিপটিভ রিসার্চ বোথ কোয়ালিটেটিভ এন্ড কোয়ান্টিটেটিভ। ক্লিয়ার? কিন্তু তারপরে দেখো বাট মোস্টলি সার্ভ অ্যাজ কোয়ালিটেটিভ। কিভাবে আসছে সেটা আগে আমরা বুঝবো, তার আগে আমরা জেনে নিই ডেসক্রিপটিভ রিসার্চটা কি। হ্যাঁ, ডেসক্রিপটিভ রিসার্চটা আমরা কি, তাহলে সেটা যদি জানি, তাহলে দেখো ডেসক্রিপটিভ রিসার্চ হচ্ছে কি, কোনো একটা পার্টিকুলার ঘটনা, কোনো একটা পার্টিকুলার সিচুয়েশন, সেই ঘটনা বা সিচুয়েশনকে প্রেজেন্ট করা, একদম বর্তমান যেটা ঘটছে সেই ঘটনাটাকে কি করবে, অ্যাজ ইট ইজ, যা ঘটনা আছে, যা দেখছো, যা অবজার্ভ করছো, সেটাকেই তুমি প্রেজেন্ট করবে। ক্লিয়ার? আবার এই ঘটনাকে প্রেজেন্ট করা বা কোনো ইনফরমেশনটাকে যখন তুমি কালেক্ট করবে, কোনো একটা ইনফরমেশন বা কোনো একটা যে ওই ব্যক্তিটার বর্তমান অবস্থা কেমন, বা এখন বর্তমান দিনে ছেলে মেয়েদের এভারেজ হাইট কত, হ্যাঁ, তাহলে এইভাবে ইনফরমেশন গুলো যদি তুমি কালেক্ট করতে চাও, তাহলে তোমার দু ধরনের ডেটা,
নিউমেরিক্যাল হতে পারে, আবার ক্যাটাগরিক্যালও হতে পারে। যদি তুমি দেখতে চাও যে ধরো কোনো একটা ইনভেস্টিগেশন করতে যাচ্ছ যে আমাদের বর্তমানে ভারতবর্ষের মোট জনসংখ্যা কত, ক্লিয়ার, ভারতবর্ষের মোট জনসংখ্যা কত বর্তমানে, তাহলে তোমাকে এখানে এটা তো গভর্নমেন্টের কাজ। যদি ধরো তুমি এই রিসার্চটা করতে আছো, তাহলে কি করবে, তুমি বাড়ি বাড়ি সার্ভে করবে, সেই সার্ভে করে সেখান থেকে তাদেরকে ইনফরমেশন নেবে, হ্যাঁ, কতগুলো লোক আছে, পপুলেশন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তাহলে ব্যাপারগুলো কি, তুমি এখান থেকে কি কালেক্ট করছো, নিউমেরিক্যাল ডেটা কালেক্ট করছো, নিউমেরিক্যাল ইনফরমেশন তুমি ওখান থেকে কালেক্ট করছো। মানে সেই জন্য এই যে কোয়ালিটেটিভ না, কিন্তু এখানে কোয়ান্টিটেটিভ কিন্তু ইনফরমেশন তুমি তাদেরকে কালেক্ট করছো। আবার যখন তুমি কোনো কিছু যে কোনো একটা গ্রুপের যে পার্টিকুলার বললে যে এখনকার এই যে ইয়ং জেনারেশন ছেলে মেয়েদের ক্যারেক্টারিস্টিক গুলো কেমন বা তাদের বিহেভিয়ার গুলো কেমন, তাহলে দেখো এক্ষেত্রে দুটো ডেটা কালেক্ট করার কিন্তু ধরন আলাদা। তাহলে কি কোয়ালিটেটিভ, সেখান থেকে কিন্তু তুমি কোনো নিউমেরিক্যাল ডেটা পাচ্ছ, সেখানে তুমি কোয়ালিটেটিভ ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করছো। তাহলে এই যে পার্টিকুলার কোনো ঘটনা বা পার্টিকুলার কোনো সিচুয়েশন বা পার্টিকুলার কোনো নেচার বা বিহেভিয়ার এর উপর মূলত ভিত্তি করে একদম প্রেজেন্ট যে ঘটনা ঘটে সেইটার উপর বেস করে যখন তুমি কোনো রিসার্চ করো, সেটাই হচ্ছে তোমার ডেসক্রিপটিভ রিসার্চ। সেই জন্য দেখো আমি এখানে লিখেছি ইন ফ্যাক্ট অফ ফাইন্ড ইনভেস্টিগেশন, ইট ইজ এ ফ্যাক্ট অফ ফাইন্ডিং ইনভেস্টিগেশন। মানে কি একদম তুমি যে ঘটনা ঘটছে ইনভেস্টিগেশন করছো, যে রিয়েল ঘটনাটা কি, সেই তুমি কিন্তু এটা ডিপলি কোনো কিছু অ্যানালিসিস করছো না, একদম প্রেজেন্ট সিচুয়েশনটা কি সেটা নিয়ে তুমি কিন্তু আলোচনা করছো। তারপর লেখা দেখা আছে ক্যারেক্টারিস্টিক অফ ইন্ডিভিজুয়াল সিচুয়েশন অর গ্রুপ, মানে কোনো কিছুর ক্যারেক্টারিস্টিক কেমন, তার বিহেভিয়ার কেমন, বা সেই বর্তমান সিচুয়েশনে সেখানে কি কি ঘটেছিল, হ্যাঁ, সেই বিষয় সম্পর্কে একদম প্রেজেন্ট সিচুয়েশন, এখানে এক্সিস্ট অ্যাট প্রেজেন্ট, একদম বর্তমানে সেটার অবস্থা কি সেই সম্পর্কে কিন্তু তুমি ডিটেলসে আলোচনা করছো। সেখানে কিন্তু তুমি ডিপলি আলোচনা করছো না যে এই কেন, ধরো কোনো একটা ইভেন্ট বা কোনো একটা ঘটনা ঘটে গেছে, তুমি যখন তুমি সেই ঘটনাটার কাছে গেলে, সেই ঘটনাটার কাছে গিয়ে তুমি কি করলে, কোনো একটা ঘটনাকে সেটাকে তুমি জানার চেষ্টা করলে, সেই ঘটনাটা যখন তুমি জানবে যে বর্তমান পরিস্থিতিটা কি সেই ঘটনাটার, সেই বর্তমান পরিস্থিতি নিয়ে যখন তুমি আলোচনা করছো, সেটাই হচ্ছে তোমার ডেসক্রিপটিভ রিসার্চ। তুমি কিন্তু পাস্টের কোনো কিছু ইনভেস্টিগেশন করছো না, যখন তুমি পাস্টের কোনো কিছু ইনভেস্টিগেশন করবে সেটা হয়ে যাবে তোমার হিস্টোরিক্যাল রিসার্চ। আবার ইন ফিউচার এই ঘটনার পরিপ্রেক্ষিতে কি কি হতে পারে সেটাও কিন্তু তুমি আলোচনা করছো না, তুমি কি করছো, অ্যাজ প্রেজেন্ট সিচুয়েশন কি, পার্টিকুলার ইন্ডিভিজুয়াল বা পার্টিকুলার কোনো ঘটনা, পার্টিকুলার কোনো গ্রুপ, তাদের বর্তমান অবস্থাটা কেমন, সেই প্রেজেন্ট সিচুয়েশনটাকে যখন তুমি বর্ণনা করবে, তুমি কিন্তু খুব ডিপলি আলোচনায় যাচ্ছ না যে কেন ঘটেছিল বা এই ঘটনার ফলে কি কি হবে ইত্যাদি বিষয়গুলো না, একদম প্রেজেন্ট সিচুয়েশন যখন তুমি কোনো কিছু নিয়ে আলোচনা করবে, সেই প্রেজেন্ট ঘটনাটাকেই আমরা কি বলবো, কোয়ালিটেটিভ রিসার্চ, সরি প্রেজেন্ট, সেটাকে আমরা কি বলবো, ডেসক্রিপটিভ রিসার্চ। তাহলে এই ডেসক্রিপটিভ রিসার্চের মেন পারপাস কি, একদম অ্যাজ ইট ইজ, যা সিচুয়েশন যা ঘটবে বর্তমান সময়ে সেটাকেই তোমাকে প্রেজেন্ট করা, ডিপলি কোনো কিছু অ্যানালিসিস করা হবে না, ক্লিয়ার। সেই জন্য তখন লেখা আছে ইট অ্যান্সার দ্য কোশ্চেন হোয়াট ইজ, হোয়াট ইজ মানে কি, কি ঘটতে চলছে, কি ঘটনা, কেন কিন্তু আমরা ঘুরছি না, হোয়াইয়ের পিছনে ছুটছি না, কি বর্তমানে তার সিচুয়েশনটা কি, বর্তমান তার পরিস্থিতিটা কি, বর্তমান ছেলে মেয়েদের হাইট কত, বর্তমান ছেলে মেয়েদের ওয়েট কত, বর্তমান ছেলেদের মেয়েদের ক্যারেক্টারিস্টিক কেমন, নেচার কেমন, হ্যাঁ, ইত্যাদি বিষয়গুলো যখন কিন্তু আলোচনা করব, সেটাই হচ্ছে কি আমাদের ডেসক্রিপটিভ রিসার্চ। সেখানে কিন্তু শুধুমাত্র কি সেটা খুঁজবো, কি সেটা জানবো, কেন বা কি হবে, মানে হোয়াই অ্যান্ড হাউ, এই দুটোর কিন্তু কাজ কিন্তু আমরা ডেসক্রিপটিভ রিসার্চে করবো না। ডেসক্রিপটিভ রিসার্চে কি করব, শুধুমাত্র আমরা বর্তমান প্রেজেন্ট সিচুয়েশন নিয়ে আমরা সেটাকে নিয়ে জানবো বা জানার চেষ্টা করব। ধরো তোমাদেরকে একটা এক্সাম্পল দিই, ধরো যে সিনেমা দেখেছো, কোনো একটা নতুন সিনেমা যখন রিলিজ হয়, রিলিজ হওয়ার পরে সিনেমা হলের বাইরে বেশ কিছু সাংবাদিকরা কি করে, রিভিউ নেয়, সিনেমাটা কেমন, হ্যাঁ, তাহলে একদম প্রেজেন্ট রিভিউ যেটা নিচ্ছে হল কালেকশন, বা ধরো কারো একটা এক্সাম তোমরা ওই যে পরীক্ষা দেবে, সেই এক্সামটা হয়ে যাওয়ার পরে আমরা প্রশ্ন হয় না এক্সামটা কেমন হলো, তুমি ভালো খারাপ বললে, তাহলে ওই যে এক্সামটা কেমন হলো যে তুমি জানছো, কেউ যদি বলে ভালো, তাহলে ওই ভালোটা হচ্ছে তোমার ডেসক্রিপটিভ রিসার্চ। এবার কেন ভালো হলো, বা কেউ যদি বলে খারাপ, সেটা তোমার ডেসক্রিপটিভ রিসার্চ। এবার খারাপটা কেন হলো, সেই হোয়াই এর পেছনে কিন্তু আমরা এই ডেসক্রিপটিভ রিসার্চে যাব না।
ক্লিয়ার? ডেসক্রিপটিভ রিসার্চ কি একদম সিম্পল বর্তমান সিচুয়েশন, বর্তমান প্রেজেন্ট কোনো ঘটনা, কোনো ব্যক্তির বা কোনো গ্রুপের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতির উপরেই যখন আমরা কোনো রিসার্চ বা গবেষণা করব, কোনো কিছুকে এক্সপ্লেন করব, সেটাই হচ্ছে ডেসক্রিপটিভ রিসার্চ। ডিপলি আমি অ্যানালিসিস করব না। ক্লিয়ার? এবার দেখো আমি পরের কিছু জিনিস মাথায় রেখেছি, পয়েন্ট টু বি নোটেড। এই বিষয়গুলো তুমি অনুযায়ী যদি ডেসক্রিপটিভ রিসার্চটাকে মনে রাখো তাহলে আর ভুলবে না। এটা কি বলেছি? ইট গেদার ডেটা অন দ্য বেসিস অফ ওপিনিয়ন, ওয়ে, ভিউ, অবজারভেশন অ্যাট প্রেজেন্ট। মানে কি তোমার কি এই ক্ষেত্রে কি তুমি ইনফরমেশন কালেক্ট করছো, কি করছো? অন দ্য বেসিস অফ ওপিনিয়ন, ভিউ, কিছু দেখছো, ওপিনিয়ন নিচ্ছ কারো কাছ থেকে, ওই যে মুভির যে তুমি রিভিউ নিচ্ছ হলের বাইরে থেকে, বা এক্সামের পরে তাদের কাছ থেকে যে খবর নিচ্ছ এক্সামটা কেমন হলো, বা তুমি কোনো ঘটনাকে দেখছো অ্যাট প্রেজেন্ট, তার পরিপ্রেক্ষিতে কোনো কিছু যখন তুমি গবেষণা করছো, সেটাই হচ্ছে তোমার ডেসক্রিপটিভ রিসার্চ। বর্তমান পরিস্থিতির উপর যা কিছু করছো সেটাই হচ্ছে তোমার ডেসক্রিপটিভ রিসার্চ। ক্লিয়ার? এখানে বলেছে কি নো ম্যানিপুলেশন। এখানে কোনো ম্যানিপুলেশন মানে চেঞ্জ করা যাবে না, কোনো কিছুকে পরিবর্তন করা যাবে না। তুমি যা যা পাবে, যা যা ইনফরমেশন তুমি পেয়েছো, যা যা তুমি অবজার্ভ করছো, সেটাকেই তোমাকে পরিষ্কার লিখতে হবে। সেটাই হচ্ছে তোমার ডেসক্রিপটিভ রিসার্চ। এখানে দেখো পরের পয়েন্ট দেখো, নো কজ অ্যান্ড এফেক্ট। মানে এখানে তুমি কোনো ট্রেনিং বা ট্রিটমেন্ট, এখানে যদি কোনো ট্রেনিং বা ট্রিটমেন্ট তুমি কিন্তু তাদেরকে যেটা পাচ্ছ সেটাই তুমি লিখছো। এখানে কোনো ট্রেনিং বা কোনো এফেক্ট তুমি দেখছো না, যে আমি একটা ট্রেনিং দিলাম, ট্রেনিং এর ফলে তার কি কি চেঞ্জেস আসলো, এই বিষয়গুলো কিন্তু তুমি দেখছো না। অ্যাট প্রেজেন্ট যা যা সিচুয়েশন, যা যা পরিস্থিতি, যা যা সিচুয়েশন, যেমন তার বিহেভিয়ার, যেমন তার ক্যারেক্টারিস্টিক, সেই বিষয়গুলোকে যখন তুমি এক্সপ্লেন করবে, সেটাই হচ্ছে ডেসক্রিপটিভ রিসার্চ। দেখো তারপরে কি লেখা আছে, স্যাম্পল সাইজ শুড লাস্ট বি মোর দেন 30, এন গ্রেটার দেন 30, মানে মোর দেন 30, 30-এর বেশি হতে হবে। দেখো এখানে অনেক বেশি স্যাম্পল, যেহেতু তুমি কোনো একটা ইন জেনারেল কোনো কিছুকে একটা এক্সপ্লেন করছো, তারপর সিচুয়েশনটাকে অ্যানালাইসিস করছো, কোনো একটা গ্রুপ কাজ করছো, সেক্ষেত্রে কি হবে, ডেটা যত বেশি হবে তোমার কাজের অথেন্টিসিটি তত বেশি হবে এই ডেসক্রিপটিভ রিসার্চের ক্ষেত্রে। তার মানে এই জন্য মিনিমাম ডেটা হচ্ছে 30-র উপরে, আমাদের কিন্তু 30-র কম হলে কিন্তু ডেসক্রিপটিভ রিসার্চ হবে না। তাহলে যত বেশি ডেটা তোমার কাছে তত বেশি অথেন্টিসিটি। তাহলে এই ডেসক্রিপটিভ রিসার্চকে যখন কোনো ঘটনা বা কোনো ইভেন্টকে তুমি বর্ণনা করবো, তখন ম্যাক্সিমাম লার্জ নাম্বার অফ স্যাম্পল নিয়ে তোমায় কিন্তু সেই ইনফরমেশনটা কালেক্ট করতে হবে। কারণ তুমি প্রেজেন্ট কোনো ঘটনাকে বর্ণনা করছো, তাহলে প্রেজেন্ট ঘটনাকে তুমি যখন কোনো কিছু বর্ণনা করছো বা প্রেজেন্ট ক্যারেক্টারিস্টিক কারো কিছু জন্য বর্ণনা করছো, তাহলে যত বেশি তুমি স্যাম্পল থেকে ইনফরমেশন কালেক্ট করবে, তত বেশি তোমার রিসার্চটা অথেন্টিসিটি হবে। পরে একটা দেখো আমি সুন্দর একটা এক্সাম্পল দিয়েছি, এক্সাম্পল দিয়ে ডেসক্রিপটিভ রিসার্চ থেকে বোঝার চেষ্টা করো। যে আমি কি বলেছি, এফেক্টিভনেস অফ ফিজিক্যাল এডুকেশন টিচার, এফেক্টিভনেস অফ ফিজিক্যাল এডুকেশন টিচার টুয়ার্ডস ডেভেলপমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশন প্রফেশন। তাহলে কি বলেছি, এফেক্টিভনেস দেখতে চাইছি। কাদের এফেক্টিভনেস দেখতে চাইছি? ফিজিক্যাল এডুকেশন টিচার যে তাদের কি ফিজিক্যাল এডুকেশন এই প্রফেশনটা ডেভেলপ করার কি কি ভূমিকা আছে। ক্লিয়ার? এক্ষেত্রে কি তুমি কিছু তাদেরকে ট্রিটমেন্ট দিচ্ছ, তুমি কি তাদেরকে কোনো কিছু চেঞ্জ করছো? কিছুই করছো না। তুমি সেই এই যে তোমার প্রবলেমটার পরিপ্রেক্ষিতে তুমি কিছু কি করবে, কিছু স্টেপ ফলো করবে বা কিছু মেজারেবল ক্যারেক্টারিস্টিক নেবে, সেখান থেকে নিয়ে তুমি সেই ফিজিক্যাল টিচার থেকে ইনফরমেশন কালেক্ট করবে, করে তুমি একটা রেজাল্ট করছো। এখানে কিন্তু কোনো ট্রেনিং দাওনি, কোনো এফেক্ট তুমি দাওনি, শুধুমাত্র জাস্ট তুমি দেখতে চাইছো যে তাদের ভূমিকাটা কি, সেটা তুমি জানার চেষ্টা করছো। সেটাই হচ্ছে ডেসক্রিপটিভ রিসার্চ। সিম্পল, আমি তোমাদেরকে যদি সিম্পল ভাষায় এক লাইনে বুঝতে চাও, ডেসক্রিপটিভ রিসার্চটা কি? ডেসক্রিপটিভ রিসার্চটা হলো হোয়াট ইজ, হোয়াট ইজ কি, সেটাই হচ্ছে বর্তমান সিচুয়েশনটা কি, তার বিহেভিয়ারটা কি, কিরকম, সেটাই হচ্ছে ডেসক্রিপটিভ রিসার্চ। একদম প্রেজেন্ট সিচুয়েশনটাকে নিয়ে যখন কোনো কিছু আলোচনা করবে, সেটাই হচ্ছে ডেসক্রিপটিভ রিসার্চ। ক্লিয়ার? চলো এইবার এই ডেসক্রিপটিভ রিসার্চ করার জন্য 3 ধরনের মূলত ডেসক্রিপটিভ রিসার্চ করা হয়। 3 টাইপের হয়ে থাকে। কি কি টাইপ? 1 নম্বর হচ্ছে সার্ভে, 2 নম্বর হচ্ছে অবজারভেশন, 3 নম্বর হচ্ছে কেস স্টাডি। ক্লিয়ার? এই যে সার্ভে করছো কি, হ্যাঁ, তুমি কি সার্ভে করছো? যে মুভি হয়ে গেল সিনেমা হলের বাইরে, সেই মুভি রিভিউ কালেক্ট করছো, মানে সার্ভে করছো। কিছু একটা কোশ্চেন নিয়ে তুমি আগে থেকে ফিল আপ করেছো, কিছু গ্রুপ অফ পিপলকে তুমি জড়ো করেছো, সেই জড়ো করে তাদের কাছ থেকে সেই কোশ্চেন অনুযায়ী তুমি তাদেরকে কিছু প্রশ্ন করছো।
বা যে তুমি এই কি করছো কোনো একটা যে ভারতবর্ষের পপুলেশন বাড়ি বাড়ি যাচ্ছ, তাদেরকে কতজন নাম্বার অফ পপুলেশন আছে সেই অনুযায়ী তুমি সেই ইনফরমেশন গুলো কালেক্ট করছো, মানে সার্ভে করছো। হ্যাঁ, সেটা হচ্ছে তোমার এই ডেসক্রিপটিভ রিসার্চের একটা অন্যতম এবং গুরুত্বপূর্ণ প্রধান হচ্ছে মেথড। সার্ভে রিসার্চ, ডেসক্রিপটিভ রিসার্চের প্রধান হচ্ছে হচ্ছে কি সার্ভে রিসার্চ। আবার কি করছে, অবজারভেশন আছে। তুমি কিছু অবজার্ভ করছো, কোনো ঘটনাকে তুমি দেখছো, কোনো ব্যক্তিকে তুমি দেখছো, কোনো সিচুয়েশনকে তুমি দেখছো, দেখে কিছু অবজার্ভ করছো, সেটা হচ্ছে তোমার অবজারভেশন রিসার্চ। আবার কেস স্টাডি কি, কোনো কোনো কিছু বিষয়, সেই বিষয়টাকে কি করছো, ডিপলি কোনো কিছুকে অ্যানালিসিস করার চেষ্টা করছো। কোনো কিছু পপুলেশন নিলে সেই স্যাম্পেলের ঘটনাটাকে বা কোনো একটা পার্টিকুলার বিষয়কে সেটাকে ডিপলি অ্যানালিসিস করছো, সেটা হচ্ছে তোমার কেস স্টাডি। ক্লিয়ার? তাহলে ডেসক্রিপটিভ রিসার্চটা কি? দেখো, ডেসক্রিপটিভ রিসার্চটা হচ্ছে একদম অ্যাট প্রেজেন্ট কোনো একটা গ্রুপ, কোনো একটা ঘটনা, কোনো একটা সিচুয়েশনকে আমরা সেটাকে বর্ণনা করব। হ্যাঁ, কি হয়েছে সেই ঘটনাটা, সেইটা বর্ণনা করব। কেন হয়েছে সেদিকে আমরা যাব না, কি হয়েছে সেইটা বর্ণনা করব, সেটা ভালো খারাপ কি হয়েছে, ভালো খারাপটা কেন হলো সেই অ্যানালিসিসের দিকে যাব না। সিম্পল প্রেজেন্ট যা ফিডব্যাক, প্রেজেন্ট যা ঘটনা, যা যা আমি পাবো সেখানে কোনো কিছু চেঞ্জ করা যাবে না, অ্যাজ ইট ইজ যা রেজাল্ট পাবো সেটাই হচ্ছে ডেসক্রিপটিভ রিসার্চ। ক্লিয়ার? চলো, এইবার আসবো আমরা অ্যানালিটিক্যাল রিসার্চ। এই অ্যানালিটিক্যাল রিসার্চটা সিম্পল। দেখো, এই অ্যানালিটিক্যাল রিসার্চকে আমরা ডেসক্রিপটিভ রিসার্চে কি কোনো ডিপলি আলোচনা করেছিলাম? করিনি। কিন্তু অ্যানালিটিক্যাল রিসার্চে কিন্তু আমরা এবার বিষয়টাকে কি করব, ডিপলি অ্যানালিসিস করব। হ্যাঁ, এই জন্য একে বলা হয় কি ইন ডেপথ স্টাডি। অনেক সময় কিন্তু তোমাদের কাছে এই মাল্টিপল চয়েস প্রশ্ন আসে যে ইন ডেপথ স্টাডি কোন রিসার্চকে বলা হয়, ডেসক্রিপটিভ রিসার্চ, অ্যানালিটিক্যাল রিসার্চ, ফান্ডামেন্টাল রিসার্চ, অল অফ দি অ্যাবাভ। তখন কিন্তু সঠিক উত্তর হবে ইন ডেপথ স্টাডি। মানে এই অ্যানালিটিক্যাল রিসার্চ মানে কি, তুমি ডিপলি কিছু এক্সপ্লেন করছো, ডিটেইলস তোমাকে এক্সপ্লেন করতে হবে, কেন ঘটনাটা ঘটেছিল, কিভাবে ঘটনাটা ঘটেছিল, এই সমস্ত কিছু কিন্তু তোমাকে ডিপলি অ্যানালিসিস করতে হবে। তাকেই আমরা বলবো অ্যানালিটিক্যাল রিসার্চ। সেই জন্য আমি লিখেছি, দেখো, ইট অলসো কল্ড ইন ডেপথ স্টাডি। ইট ইজ প্রাইমারিলি কনসার্ন উইথ দ্য টেস্টিং হাইপোথিসিস অ্যাটেম্প টু এক্সপ্লেন কমপ্লেক্স ফিনোমেনা। মানে কি, তুমি একটা কোনো কিছুকে অ্যাজাম করছো, কোনো একটা ঘটনাকে তুমি অ্যাজাম করে কোনো হাইপোথিসিস ড্র করলে, সেই হাইপোথিসিসকে টেস্ট করার জন্য তুমি কিছু ইনফরমেশন, কিছু এক্সপেরিমেন্ট সেগুলোকে তুমি করলে। তোমার যে অবজারভেশন ছিল, যে তোমার ধরো অবজারভেশন ছিল, সেই অবজারভেশনকে ফুলফিল করার জন্য তুমি কিছু এক্সপেরিমেন্ট করলে বা কিছু সেটাকে ডিপলি অ্যানালিসিস করছো, কেন এই ঘটনাটা ঘটছে, কি কারণে ঘটনাটা ঘটছে। হ্যাঁ, সেটাকে ডিটেলসে তুমি আলোচনা করছো যে এই প্রবলেমটা হয়েছিল বা এই পরীক্ষাটা এক্সামটা ভালো হয়নি, কেন ভালো হয়নি, কি কারণে ভালো হয়নি। এই সমস্ত বিষয়গুলোকে যখন তুমি ডিপলি অ্যানালিসিস করবে, সেটাই হবে তোমার অ্যানালিটিক্যাল রিসার্চ। এক্ষেত্রে দেখো, ডিফারেন্ট টাইপস অফ অ্যানালিটিক্যাল রিসার্চ আছে। কি কি? হিস্টোরিক্যাল রিসার্চ, ফিলোসফিক্যাল রিসার্চ, জেনারেল পাবলিক সার্ভিস রিসার্চ, ক্লিনিক্যাল ট্রায়াল, মেটা অ্যানালিসিস ইত্যাদি ইত্যাদি। এগুলো কি? এগুলো হচ্ছে অ্যানালিটিক্যাল রিসার্চের আন্ডারে ডিফারেন্ট টাইপস এ অ্যানালিটিক্যাল রিসার্চ গুলো করা যায়। যেমন ধরো হিস্টোরিক্যাল রিসার্চ কোনগুলো, যখন তুমি কোনো একটা অতীতের কোনো বিষয় বা অতীতের কোনো ইনফরমেশন যেগুলো ঘটে গেছে, সেই বিষয়গুলোকে সম্পর্কে ডিটেলসে যখন তুমি ইনফরমেশন গুলোকে কালেক্ট করবে, ডিপলি তুমি আলোচনা করবে, সেটা হচ্ছে তোমার হিস্টোরিক্যাল রিসার্চ। ফিলোসফিক্যাল রিসার্চ কোনগুলো? ফিলোসফিক্যাল, যেটা তুমি ইন ফিউচার কোনো একটা বিষয় কি হতে যাচ্ছে, কি হবে না হবে, সেই বিষয়ে তুমি যখন ডিটেলসে জানার চেষ্টা করবে, সেটা হবে তোমার ফিলোসফিক্যাল রিসার্চ। এইবার দেখো, পরে এখানে লিখেছি ইট কনসার্ন উইথ দ্য কোশ্চেন হোয়াই অ্যান্ড হাউ। ক্লিয়ার? ডেসক্রিপটিভ রিসার্চে কি ছিল? হোয়াট ইজ, হ্যাঁ, হোয়াট ইজ প্রেজেন্ট সিচুয়েশন, সেখানে কিন্তু হোয়াই হাউ এর কিন্তু উত্তর খোঁজেনি। অ্যানালিটিক্যাল রিসার্চ কি করলো? হোয়াই এন্ড হাউ, কেন এটা হলো, কিভাবে এটা হলো, সেটাই হচ্ছে অ্যানালিটিক্যাল রিসার্চ। ক্লিয়ার? এবার চলো আমরা পরের স্লাইডে একটা ডিফারেন্ট, আমরা দুটোর মধ্যে একটু ডিফারেন্ট খোঁজার চেষ্টা করি। ডিফারেন্ট, এটা তুমি ভালো করে দেখলে আশা করি দেখো তোমাদের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। দেখো, ডেসক্রিপটিভ রিসার্চে কি বলেছি, প্রথমে দেখো লেখা আছে ডেসক্রাইব করতে হবে কোনো প্রেজেন্ট সিচুয়েশনকে, একদম প্রেজেন্ট কোনো সিচুয়েশনকে কি করবে, তুমি সেটাকে ডেসক্রাইব করবে। হোয়াট ইজ, কি ঘটনা ঘটেছিল, হ্যাঁ, তার পরিস্থিতি কেমন, তার নেচার কেমন, তার বিহেভিয়ার কেমন, কোন একটা পপুলেশনের বলতে পারো যে এই পপুলেশনের নেচারটা কেমন, হ্যাঁ, ইয়ং জেনারেশনের পপুলেশন কেমন, বা ওল্ড এজ এর বর্তমান ক্যারেক্টারিস্টিক কেমন,
বা এখনকার বিপিএড এর ছেলে মেয়েদের হাইট কেমন, বিপিএড ছেলে মেয়েদের ওয়েট কেমন, বিপিএড ছেলে মেয়েদের নেচার কেমন, বিহেভিয়ার কেমন, এগুলো সিম্পলি যখন তুমি ডেসক্রাইব করবে সেটা হচ্ছে তোমার ডেসক্রিপটিভ রিসার্চ। আবার এই অ্যানালিটিক্যাল রিসার্চকে যখন তুমি এটাকে ব্রিফলি এক্সপ্লেন করছো, কেন তাদের হাইটটা বেশি হলো, কেন তাদের হাইটটা কম হলো, এগুলো যখন ব্রিফলি এক্সপ্লেন করবে সেটা হবে তোমার অ্যানালিটিক্যাল রিসার্চ। তাহলে কি বলেছে ডেসক্রিপটিভ রিসার্চ, ইট ইজ মোর এক্সপ্লোরেটরি, হ্যাঁ, আর এটা হচ্ছে মানে কি, আর এটা মোর এক্সপ্লানেটরি, এখানে কিন্তু এক্সপ্লেন দিতে হচ্ছে কেন ঘটেছিল, কিভাবে ঘটেছিল ইত্যাদি বিষয়গুলো। আর এখানে এক্সপ্লোরেটরি মানে কি, শুধুমাত্র বর্ণনা করবে, প্রেজেন্ট সিচুয়েশনটাকে বর্ণনা করবে। ক্লিয়ার? পরের পয়েন্ট দেখো, প্রোফাইল ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য গ্রুপ, মানে কি একদম বর্তমান যে পরিস্থিতি, যা দেখছো, যা অবজার্ভ করছো, সেটাই হচ্ছে তোমার ডেসক্রিপটিভ রিসার্চ। অ্যানালিটিক্যাল রিসার্চ কি, অ্যানালাইসিস করে গ্রুপ হোয়াই হ্যাজ গ্রুপ ক্যারেক্টারিস্টিক, যে কেন এই গ্রুপের ক্যারেক্টারিস্টিক এই রকম। যদি ধরো আমি তোমাকে এখানে একটা এক্সাম্পল দিই, তাহলে ধরো তুমি বললে যে বর্তমানে অ্যাডোলেসেন্ট ছেলেমেয়েরা তাদের স্ট্রেসটা অনেক বেশি, এটা হচ্ছে তুমি ডেসক্রিপটিভ রিসার্চে পেয়েছিলে। যে কি দেখলে, যে অ্যাডোলেসেন্ট গ্রুপ বা অ্যাডোলেসেন্ট স্টেজে ছেলে মেয়েদের স্ট্রেস লেভেল অনেকটা বেশি, নর্মাল যাবে হওয়ার কথা তার থেকে বেশি। এইটা হচ্ছে তোমার ডেসক্রিপটিভ রিসার্চ। অ্যানালিটিক্যাল রিসার্চটা কি, কেন বেশি হলো, এই যে অ্যাডোলেসেন্ট ছেলে মেয়েদের স্ট্রেস লেভেলটা যে নর্মাল সিচুয়েশন থেকে বেশি, সেই বেশিটা কেন হলো, সেটাই হচ্ছে তোমার অ্যানালিটিক্যাল রিসার্চ। ক্লিয়ার? সেই জন্য দেখো পরের পয়েন্ট লিখেছি, ফোকাসেস অন হোয়াট কি, আর ফোকাস অন হোয়াই কেন। বর্তমান কোনো একটা ঘটনা যেটা ঘটছে সেটা হচ্ছে তোমার ডেসক্রিপটিভ রিসার্চ, সেটা নিয়ে যখন তুমি বর্ণনা করছো। অ্যানালিটিক্যাল রিসার্চ, কেন ঘটলো ঘটনাটা, সেটা হচ্ছে তোমার অ্যানালিটিক্যাল রিসার্চ। তারপরে দেখো অ্যাজুম নো হাইপোথিসিস, আবার এখানে বলছি অ্যাজুম হাইপোথিসিস। দেখো অ্যাজুম নো হাইপোথিসিস, ডেসক্রিপটিভ রিসার্চে হাইপোথিসিস জরুরি না হতে পারে, কারণ কি এখানে তুমি কিছু অ্যানালিসিস করতে যাচ্ছ না, এখানে তুমি কিছু অবজারভেশন নেই, তোমার কিছু প্রেডিকশন নেই, কিন্তু না প্রেডিকশন করেই তুমি সেটাকে এটা হতে পারে এরকম কিছু ভাবনা কিন্তু তোমার মধ্যে নেই, তুমি যা পাচ্ছ প্রেজেন্ট সিচুয়েশন সেটাকেই তুমি ডেসক্রাইব করছো। কিন্তু অ্যানালিটিক্যাল রিসার্চে কি, তোমার একটা অবজারভেশন, তুমি কেনর উত্তর যখন খুঁজবে, কেনর উত্তর মানে কি, তোমার মনে আগে প্রশ্নটা এসেছিল যে এই ঘটনাটা, এই ছেলে মেয়েদের স্ট্রেস লেভেলটা বেশি, তাহলে বেশি তুমি এটা ধরে নিচ্ছ, ধরে নিয়ে স্টাডিটা করতে যাচ্ছ, কেনর উত্তর খুঁজছো। তাহলে কেনর উত্তর যদি খুঁজো, তাহলে তোমার মধ্যে একটা হাইপোথিসিস কিন্তু আগে থেকে ছিল, যে কি ছিল, হ্যাঁ, যে অ্যাডোলেসেন্ট ছেলে মেয়েদের স্ট্রেসটা বেশি, এটা হাইপোথিসিসটা ধরে নিয়ে বা তুমি সেই কেনর উত্তরটা বা হাইপোথিসিসটাকে তুমি অ্যাজুম করেছো, সেই অ্যাজুম করে কিন্তু এবার স্টাডিটাকে করছো। এই জন্য অ্যানালিটিক্যাল স্টাডিতে কিন্তু হাইপোথিসিস থাকবে, ডেসক্রিপটিভ রিসার্চে কিন্তু হাইপোথিসিস নাও থাকতে পারে। ঠিক আছে? ক্লিয়ার? পরেরটা দেখো কি লেখা আছে, ডাজ নট রিকোয়ার কম্পারিজন বিটুইন গ্রুপ অ্যান্ড ওভার টাইম। এক্ষেত্রে কোনো কিছুকে কি বলেছে, যে আমি কোনো কিছুর সাথে কম্পেয়ার করবো না, এটা হচ্ছে শর্ট টাইম রিসার্চ, একদম প্রেজেন্ট যা সিচুয়েশন হবে সেই প্রেজেন্ট সিচুয়েশনটাকেই তোমাকে এক্সপ্লেন করব, বর্ণনা করব। সেখানে কিন্তু আমি কোনো ডিটেলসে অনেক লং টার্ম ধরে কোনো কিছু অ্যানালিসিস করবো না, আমি যা পাবো সেটাকেই তুমি আমার এই ডেসক্রিপটিভ রিসার্চে বলবো। ঠিক একইভাবে অ্যানালিটিক্যাল রিসার্চে দেখো কি, ইট ইজ রিকোয়ার কম্পারিজন বিটুইন গ্রুপ ওভার টাইম, সেখানে কিন্তু আমি যে কেন কিভাবে সেই উত্তরগুলোকে খুঁজছি, সেই জন্য একটা লং টার্ম ধরে রিসার্চটাকে করতে হয়। ক্লিয়ার? এই হলো মূলত ডেসক্রিপটিভ রিসার্চ এবং তোমার অ্যানালিটিক্যাল রিসার্চের মধ্যে বেসিক পার্থক্য। তাহলে দেখো এই যে টাইপস অফ রিসার্চ মেথোডোলজি পড়েছিলাম, সেখান থেকে কিন্তু আমরা সেখান থেকে কিন্তু আমরা কোয়ালিটেটিভ রিসার্চ করলাম, কোয়ান্টিটেটিভ রিসার্চ করলাম, ডেসক্রিপটিভ রিসার্চ করলাম, অ্যানালিটিক্যাল রিসার্চ করলাম। চারটে রিসার্চ কিন্তু আমরা আজকে ভালো করে পড়লাম। তাহলে এই চারটে রিসার্চের মধ্যে আশা করি তোমাদের মধ্যে কোনো কনফিউশন নেই। যদি থেকে থাকে তাহলে সেই কনফিউশন গুলো তোমরা আমাকে বলো, সেই কনফিউশন গুলো আমি সলভ করবো। করার পর তারপরে আমরা কি করব, তারপরে আমরা আজকের যে ক্লাসের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন, সেই ইম্পর্টেন্ট কোশ্চেন গুলোকে নিয়ে আমরা আলোচনা করব। ক্লিয়ার? এবার বলো তোমরা যে তোমাদের মধ্যে কি কি সমস্যা তোমাদের মধ্যে আছে সেগুলোকে একটু ডিটেলসে আমাকে বলো, যে এই পর্যন্ত যেগুলো বোঝানো গেল সেই বোঝানো তোমার মধ্যে কিছু বুঝতে কোনো কিছু অসুবিধা হচ্ছে কি হচ্ছে না সেটা আমাকে একটুখানি বলো।
ডেসক্রিপটিভ রিসার্চ হচ্ছে তোমার একদম অ্যাজ প্রেজেন্ট সিচুয়েশন তুমি সেটাকে এক্সপ্লানেশন করছো, একদম বর্তমান সময় কি কি ঘটছে সেটাই তুমি ঠিক আছে, এক্সপ্লেনেশন। তুমি বলতে চাইছো কিন্তু যে যদি বলি হ্যাঁ আমি যদি যদি বলি যে ওইখানে মানে কিছুক্ষণ আগে কি হয়েছিল, ঠিক আছে, এটা তো একদিক থেকে মানে পাস্টের দিকে চলে যাচ্ছে, কিন্তু হলেও মানে ওই দিনকার যা ঘটনা মানে কিছুক্ষণ আগে যা হয়েছিল ওই প্রেজেন্ট সিচুয়েশনটাই কথা বলছেন, তাই তো? হ্যাঁ, একদম প্রেজেন্ট সিচুয়েশনে তুমি যখন কোনো ইনফরমেশন নিচ্ছ, ইনফরমেশন কালেক্ট করছো, সেটা নিয়ে যখন এক্সপ্লেন করছো, সেটাই হচ্ছে ডেসক্রিপটিভ রিসার্চ। হ্যাঁ, আমার কথাটা হচ্ছে যে মানে ওখানে প্রেজেন্ট না থেকেও একটু পরে গিয়েও ওইখানে কি ঘটনাটা পার্টিকুলার ওই সময় হয়েছিল ওটা জানলে। এবার আমি বলি, ধরো তুমি একটু পরে পৌঁছালে, ঘটনাটা ঘটে গেছে, একটু পরে গিয়ে তোমাকে কি ইনফরমেশন কালেক্ট করতে হবে। এই ইনফরমেশন তুমি কাদের কাছ থেকে কাজ করবে? স্যাম্পল নেবে, ওখানে যে মানুষের জনসংখ্যা আছে তাদের কাছে তুমি জিজ্ঞাসা করো যে এখানে কি কি ঘটনা ঘটেছিল, হ্যাঁ তাই তো? এখানে বর্তমান পরিস্থিতিটা কেমন এইটা জানতে চাইছো, না এখানে কি কি ঘটনা ঘটে গেছিল কোনটা? সেটা হলে কি সমস্যা? না না, কোনটা জানতে চাইছো, যে এখানে কি কি ঘটনা ঘটে গেছিল সেইটা, না কি কি ঘটনা ঘটে গেছিল ঘটে গেছিল মানে কি এটা কি পাস্টের দিকে চলে গেল? পাস্টে যাওয়া যাবে না, ওই দিনই তো হচ্ছে ব্যাপারটা না, ওই দিনই হোক, পাস্ট কোনো কিছু যাওয়া যাবে না, তোমাকে একদম প্রেজেন্ট সিচুয়েশন। তুমি তো ওটাকে অবজার্ভ করোনি, তুমি কি অবজার্ভ করছো? তুমি অবজার্ভ করছো একদম প্রেজেন্ট সিচুয়েশনটাকে তুমি যখন এক্সপ্লেন করবে, এক্সপ্লোর করবে। তুমি যদি এখন ওইটার মধ্যে তুমি যদি এখন থাকে যে বর্তমান এখানে বর্তমান পরিস্থিতি এরকম, কেন এরকম, জাস্ট 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 কিছুক্ষণ আগেই এরকম একটা কিছু ঝামেলা হয়েছিল, তার জন্য এখানে বর্তমান পরিস্থিতি এরকম, সেটা ডেসক্রিপটিভ রিসার্চ হতে পারে। কিন্তু তুমি যদি এখানে একটু আগে এখানে কি কি হয়েছিল সেই সম্পর্কে তোমার যদি সমস্ত কিছু থাকে, সেটা কখনোই ডেসক্রিপটিভ রিসার্চ না। মানে কোনো পাস্টের কথা বলা যাবে না, একদম প্রেজেন্ট এই এই জিনিসগুলো হতে যাচ্ছে। তাহলে তো মানে যে রিসার্চার তাকে সেখানে প্রেজেন্ট থাকতে হবে? না, কেন প্রেজেন্ট থাকতে হবে রিসার্চারকে? ওখানে তো পারিপার্শ্বিক তো তুই সব রিসার্চে কি রিসার্চার কি প্রেজেন্ট থাকে? ওখানে যাবি, ওখানকার যে মানুষ আছে তাদের কাছ থেকে তো ইনফরমেশন নিবি যে এখানকার বর্তমান পরিস্থিতিটা কেমন। মুভি সিনেমা দেখলো, কোনো সাংবাদিক কি সিনেমা দেখে না? সিনেমা হল থেকে যারা বেরিয়ে আছে তাদের কাছ থেকে সিনেমাটা অলরেডি হয়ে গেল, সিনেমাটা দেখেছে, বাইরে থেকে এবার ইনফরমেশনটা কালেক্ট করছে যে সিনেমাটা কেমন হলো। আচ্ছা, রিসার্চার তো নাও থাকতে পারে। এই যে ভাই এক্সাম তোরা দিলি, এক্সাম তো তোরা দিলে 3 ঘন্টা, এক্সাম হয়ে যাওয়ার পর আমি তোকে জিজ্ঞাসা করছি, আচ্ছা কৃষ্ণ তুমি এক্সামটা কেমন দিলে, ভালো হলো না খারাপ হলো, তুমি কিছু একটা উত্তর দেবে। সেইটাই হচ্ছে তোমার ডেসক্রিপটিভ রিসার্চ, একদম প্রেজেন্ট সিচুয়েশন। তুই যেটা বলছিস যে স্যার আজকেই ঘটনাটা ঘটেছে, আমি আজকে সেই টাইমে যেতে পারলাম না, একটুখানি পরে গেলাম, সেটা ডেসক্রিপটিভ রিসার্চ হতেই পারে, কিন্তু সেখানে তোকে বলতে হবে যে এই এই জাস্ট কিছুক্ষণ আগে ঘটনা ঘটলো, তার বর্তমান পরিস্থিতি সম্পর্কে এখন এই পরিস্থিতি আছে, এই যে সেইটাই হচ্ছে তোর ডেসক্রিপটিভ রিসার্চ। মানে তুই জাস্ট ঘটনাটা ঘটে গেল, সেই ঘটনাটাকে নিয়ে অ্যানালিসিস করছিস বর্তমান পরিস্থিতি সম্পর্কে, কিন্তু ঘটনাটা কেন ঘটলো সেইটা কিন্তু জানার তোর কাজ না। ঘটনা জানার জন্য বর্তমান পরিস্থিতিটা কি সেটাই হচ্ছে ডেসক্রিপটিভ রিসার্চ। ক্লিয়ার? স্যার আমি একটা কথা বলতে চাই স্যার এই প্রসঙ্গে। বল বল বল। স্যার সাপোজ ওড়িশাতে যে ট্রেন দুর্ঘটনাটা হয়ে গেল, হ্যাঁ, সেই সময় মানে কখন হয়েছে কিভাবে হয়েছে তো কেউ জানে না। তারপরে ধরো 5 দিন পর গিয়ে ও দেখলো যে কেন হয়েছে, কিভাবে হয়েছিল, এইসব যদি জানতে চায়, ওটা কি স্যার তাহলে 5 দিন পর গেছে মানে হিস্টোরিক্যাল রিসার্চ হয়ে যাবে? না, এক্ষেত্রে হিস্টোরিক্যাল রিসার্চ হবে না, এই ক্ষেত্রে রিসার্চের আরো অনেকগুলো ভাগ আছে। হ্যাঁ, 5 দিন পরে যাচ্ছে মানে কি 5 দিন পরে গিয়ে যদি প্রেজেন্ট সিচুয়েশনটা নিচ্ছে, প্রেজেন্ট বর্তমান পরিস্থিতি কি, এখানে অ্যাক্সিডেন্ট ঘটে গেল, এই ট্রেন দুর্ঘটনা হয়েছে, এই উল্টে গেছে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো, সেইটা চলে যাবে তোর একদম ডেসক্রিপটিভ রিসার্চের। এইবার এইটাকে যখন আমি অ্যানালিসিস করব যে কেন এই ঘটনাটা ঘটলো, কি জন্য ঘটনাটা ঘটলো, হ্যাঁ, সেইটা যখন করব সেটা হবে তোর অ্যানালিটিক্যাল রিসার্চ। অ্যানালিসিস করছি, ডিপলি এক্সপ্লেন করছি যে ট্রেন দুর্ঘটনাটা কেন ঘটেছিল, সেটা যখন ডিটেলসে তুমি অ্যানালিসিস করছো, কেন ঘটেছিল, কি কারণে ঘটেছিল, ইত্যাদি বিষয়গুলো হচ্ছে অ্যানালিটিক্যাল রিসার্চের মধ্যে যাবে। হিস্টোরিক্যাল রিসার্চ আলাদা, সেগুলো আসবো আমরা পরে পড়াবো, তখন সেই কনসেপ্টটা ক্লিয়ার হবে। এটা বড় কনফিউশনের জায়গা, যত যাবে সিম্পল, এই জন্য খুব ছোট ছোট 2-4টে বিষয় রিসার্চ নিয়ে আমরা পড়ছি, সেই 4টে রিসার্চের কনসেপ্টটা দেখ,
যে ট্রেন দুর্ঘটনা ঘটে গেছে 5 দিন পরে, সেখানে গেছে 5 দিন পরে গিয়ে সেটাকে ডিটেলসে ডেসক্রাইব করছে, ডিটেলসে অ্যানালিসিস করছে, কেন ট্রেনটা দুর্ঘটনা ঘটলো, কি কারণ ছিল, ট্রেনটা দুর্ঘটনার ফলে কত লোক মারা গেল, হ্যাঁ, বা কি কারণে মারা গেল, গাফিলতিটা কোথায় ছিল, ইত্যাদি সমস্ত বিষয়গুলো যখন ব্রিফলি এক্সপ্লেন করছে, সেটা হচ্ছে তোর অ্যানালিটিক্যাল রিসার্চ। আবার যখন এই 5 দিন পরে গিয়েই বর্তমান পরিস্থিতি, হ্যাঁ, যে এখানে 5 দিন আগে অ্যাক্সিডেন্ট ঘটে যাওয়ার ফলে বর্তমান পরিস্থিতিতে এখানে এই লোক সংখ্যা আছে, এতজন মারা গেছে, ট্রেন এখনো উল্টে পড়ে আছে, ইত্যাদি একদম প্রেজেন্ট সিচুয়েশন নিয়ে আলোচনা করছে, যে এখনো পর্যন্ত এখানে মানুষ ট্রেনের বগি উল্টেই পড়ে আছে, লাইন এখনো ঠিক হয়নি, এই যে বর্তমান কথাগুলো, সেটাই হচ্ছে তো ডেসক্রিপটিভ। আবার এই ডেসক্রিপটিভ ক্যাপটাকে যখন তো ডিটেলসে বলবো যে এই ডেসক্রিপটিভ রিসার্চটা এই যে ট্রেন দুর্ঘটনা এই কারণের জন্য হয়েছিল, এই ফল ছিল, এই এত লোক মারা গেছিল, এই গাফিলতি ছিল, এই সমস্ত বিষয়গুলো হচ্ছে অ্যানালিটিক্যাল রিসার্চের আন্ডারে চলে যাবে। বুঝা গেল প্রসেনজিৎ? তাহলে আমরা স্যার আর একটা বিষয়, যেমন এই কেস স্টাডি নিয়ে অনেকটাই কনফিউশন আছে স্যার। মানে কেস স্টাডি শুধুমাত্র কোনো মানুষকে ভিত্তি করে করা হয় না, কোনো কিছু স্থান, কোনো কিছু জায়গা ভিত্তি করেও কেস স্টাডি করা না, কোনো কিছু ঘটনাকে ভিত্তি করেও করা যায়, শুধুমাত্র মানুষের উপরে কেস স্টাডি হবে এমন ব্যাপারটা নয়। কেস স্টাডি একটা বড় পার্ট, কেস স্টাডি একটা বড় মেথোডোলজি, সেটা যখন পড়ানো হবে তখনও দেখবি কেস স্টাডি যে শুধুমাত্র মানুষ মানেই যে সেটার উপরে স্টাডি করবে, কোনো কিছু অবজার্ভ করবে সেমন না, কোনো একটা ঘটনাও হতে পারে, হ্যাঁ, কোনো একটা সিচুয়েশনের উপর হতে পারে, সেগুলোর উপর যখন ডিপলি কিছু অ্যানালিসিস করবো। কেস স্টাডিটা তো ভালো হতে পারে, খারাপ, মানে সেটা রেজাল্ট কি হবে না হবে সেটা পরের ব্যাপার। কোনো একটা প্রবলেম, সেটা প্রবলেমের উপরে সেটাকে যখন ডিপলি অ্যানালিসিস করব, সেটা কি রেজাল্ট হবে সেই প্রবলেম, সেটা তো পরের ব্যাপার, সেটাকে রেজাল্ট ভালো হতে পারে, খারাপ হতে পারে। আজকের এই 4টে জিনিসকে শুধু মাথায় রাখ, কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ, ডেসক্রিপটিভ, অ্যানালিটিক্যাল, এই 4টে জিনিসকে শুধু ভাব। এই 4টের মধ্যে কি প্রপার মিনিং গুলো বোঝা গেছে, যে এই 4টে রিসার্চ কি সেটা বলে। সেই 4টে রিসার্চ যদি বোঝা যায়, তারপরের দিন যখন ধীরে ধীরে পরে অন্য বিষয়গুলো পড়ানো হবে তখন, হ্যাঁ এক বল। অ্যানালিটিক্যাল রিসার্চের মানে কি হতে পারে, মানে একটা কিভাবে বুঝতে পারি একটু বলুন দেখি। অ্যানালিটিক্যাল রিসার্চ তুমি কিভাবে বুঝতে পারবে যে এই রিসার্চটা অ্যানালিটিক্যাল রিসার্চ, তাই তো? এই ধরো তোমাদেরকে আমি যে এক্সাম্পলটা তোমাদেরকে পড়ানোর সময় দিয়েছিলাম, যে ধরো তোমার যে রিসার্চটা, যে তুমি যেটা করছো, যে বর্তমান ছেলে মেয়েদের, বা এই যে ধরো তোমরা, যে বর্তমান তোমাদের হাইটটা কত, ক্লিয়ার? সেখান থেকে আমি কিছু নিউমেরিক্যাল সংখ্যা পাবো, সেই সংখ্যা দিয়ে ধরো আমি 160 সেন্টিমিটার, বা বর্তমানে ওয়েস্ট বেঙ্গলে ইন জেনারেল ফিমেল পপুলেশনের হাইট 160 সেন্টিমিটার, যেটা, বা তোমাদের বিএমআই যদি ধরে নিই, যে বর্তমান ছেলে মেয়েদের স্কুলে যারা পড়ে, বা তোমাদের বিএমআই ধরলাম বিলো ক্যাটাগরি বা ওবেস, ক্লিয়ার? এইটা এই পর্যন্ত যখন রিসার্চ করব সেটা হচ্ছে ডেসক্রিপটিভ। এইবার অ্যানালিটিক্যাল কখন বলবো, এই যে তোমাদের হাইটটা বেশি হলো বা কম হলো, বা তোমাদের বিএমআইটা ওবেস ক্যাটাগরিতে পড়লে না বিএমআইটা লো ক্যাটাগরিতে হলো, এই যে কেন হলো, এই কেনর উত্তরটা যখন আমি খুঁজবো তখনই হবে সেটা অ্যানালিটিক্যাল রিসার্চ। যে এই যে ছেলে মেয়েদের যে স্ট্রেস লেভেল বেশি, হাইট বেশি, বা ওবেসিটি, কেন তারা ওবেসিটি, কেন স্ট্রেস বেশি, সেই কেনর উত্তরটা যখন জানবো, সেই কেনর উত্তরটা আমাকে অ্যানালিটিক্যাল রিসার্চ ছাড়া জানা সম্ভব নয়। বুঝলাম স্যার। আচ্ছা বেশ, আর কেউ আছে? নাহলে কোশ্চেনে যাবো। হ্যাঁ স্যার। বেশ, দেখো এখানে প্রথম প্রশ্নটা ভালো করে দেখো, যে ফার্স্ট স্টেপ ইন রিসার্চ প্রসেস, একদম রিসার্চ প্রসেসের কতগুলো স্টেপস আছে, তার প্রথম স্টেপটা কি? এখানে সঠিক উত্তরটা কি হবে বলো? সবাই লাউড স্পিকার অন করে দাও, বলতে থাকো। লিটারেচার রিভিউ। লিটারেচার রিভিউ সবার প্রথম স্টেপ। স্যার অ্যানসার তো দেয়া আছে, অ্যানসার দেয়া আছে, দেখো না, সততা বজায় রাখো।
দেখো এখানে যে স্টেপ গুলো দেওয়া আছে, হ্যাঁ স্যার এইভাবে চোখের সামনে দিয়ে রেখেছে, সততা কিভাবে বজায় রাখো? সততা বজায় রাখো, অ্যান্সার দেখবে না তাহলে তো হলো। আর স্লাইডটা কারেন্ট নেই বলে যে রেডি করবো, কালকে রাত্রিতে কারেন্ট নেই, বাজে অবস্থার মধ্যে যাচ্ছে দিন। দেখ সততা বজায় রাখবে সবাই। বলে দিচ্ছি, দেখ ডেটা অ্যানালিসিস নিশ্চয়ই প্রথম স্টেপ হবে না, হাইপোথিসিস টেস্টিংও হবে না, কারণ সবার আগে প্রবলেমটাকে আইডেন্টিফাই করতে হয়। স্টেপ 1-এ, স্টেপ 2-তে কি হয়, প্রবলেমের এগেনস্টে রিভিউ কালেক্ট করতে হয়। তাহলে এই যে প্রবলেমের দেখ কোনো কিছু যে স্টেপ 1-এ যে প্রবলেমটাকে আইডেন্টিফাই করতে হবে, সেই রাজ্যে কোনো অপশন কিন্তু এখানে নেই। প্রথম অপশন ছিল ডেটা অ্যানালিসিস, সেটা হবে না। তারপরে দেখ রিভিউ লিটারেচার, সেটা 2 নম্বর স্টেপে আসে। তারপরে দেখ হাইপোথিসিস টেস্টিং, সেটা 3 নম্বর স্টেজে আছে। 4 নম্বরে আসে কি রিসার্চ ডিজাইন। তাহলে কি এক্ষেত্রে যে অপশন আছে সেক্ষেত্রে বেস্ট অপশন হচ্ছে 2 নম্বর, রিভিউ অফ লিটারেচার। তারপরের প্রশ্ন দেখ, হোয়াট ইজ দ্য পারপাস অফ ডেটা অ্যানালিসিস ইন রিসার্চ প্রসেস। এই যে রিসার্চ ডেটা অ্যানালিসিস করব, কি উদ্দেশ্য নিয়ে ডেটা অ্যানালিসিস করব? অপশনগুলো দেখ, টু কালেক্ট দ্য ডেটা ফ্রম রিসার্চ পার্টিসিপেন্ট, টু টেস্ট দ্য রিসার্চ হাইপোথিসিস, টু রিভিউ দ্য এক্সিস্টিং লিটারেচার। আচ্ছা 2 মিনিট সময় তোরা দিবি, কারেন্ট এসে তাহলে আমি কম্পিউটারটা অন করবো, না এভাবে চালিয়ে যাবো? তাড়াতাড়ি বল, নাহলে আচ্ছা ঠিক আছে চালিয়ে দিই, চ করতে হবে। তাহলে দেখ এখানে যে অপশনগুলো রয়েছে তার ভিতর বেস্ট অপশন হচ্ছে যে ডেটা কালেকশনের উদ্দেশ্যটা কি। ডেটা কালেকশনের উদ্দেশ্য হচ্ছে যে আমরা রিসার্চ করতে গেলে মানে হাইপোথিসিস করতে হয়, সে হাইপোথিসিসকে কি হয় টেস্ট করতে হয়। তাহলে হাইপোথিসিসকে কোনো টেস্ট করতে যাব কিসের উপর ভিত্তি করে? কোনো একটা রিসার্চ থেকে যে ইনফরমেশনগুলো কালেক্ট করবো, যে ডেটাগুলো কালেক্ট করবো তার উপরে। তাহলে এখানে যে অপশনগুলো দেওয়া ছিল তার ভিতর বেস্ট অপশন হচ্ছে অপশন বি, টু টেস্ট দ্য রিসার্চ হাইপোথিসিস। পরের প্রশ্নটা দেখ, হোয়াট ইজ দ্য পারপাস অফ, হ্যাঁ, হোয়াট ইজ দ্য পারপাস অফ রিসার্চ ডিজাইন। যে রিসার্চ ডিজাইনটার মূল উদ্দেশ্যটা কি? টু ডেভেলপ হাইপোথিসিস ডেভেলপ করার জন্য কি রিসার্চ ডিজাইন করা হয়, না টু সিলেক্ট স্যাম্পলটাকে সিলেক্ট করার জন্য করা হয়, না টু ডিটারমাইন দ্য মেথড অফ ডেটা কালেকশন এন্ড অ্যানালিসিসের জন্য করা হয়, না রিভিউ অফ এক্সিস্টিং লিটারেচারের জন্য রিসার্চটাকে ডিজাইন করা হয়? দেখ রিসার্চ ডিজাইনটা কেন করব? হাইপোথিসিসটা তো, হাইপোথিসিস কি প্রবলেম যেটা হবে তার বেসিকে হাইপোথিসিস হয়, তাহলে হাইপোথিসিসের জন্য হবে না। আবার সিলেক্ট স্যাম্পেলের ক্ষেত্রে টু সিলেক্ট এ স্যাম্পেলের জন্য শুধুমাত্র যে রিসার্চটাকে ডিজাইন করা হবে সেটাও কিন্তু নাও হতে পারে, আবার কখনো কখনো হতেও পারে। আবার 4 নম্বর অপশনটা পড়ি, দেখ রিভিউ অফ দ্য এক্সিস্টিং লিটারেচার। এক্সিস্টিং লিটারেচার তো আগে আসছে, তারপরে তো রিসার্চ ডিজাইন আসছে। 3 নম্বর অপশন দেখ, টু ডিটারমাইন দ্য মেথড অফ ডেটা কালেকশন অ্যানালাইসিস। তাহলে এই যে রিসার্চটাকে ডিজাইন করব, স্যাম্পল থেকে তো কালেক্ট করব, স্যাম্পল থেকে কি কালেক্ট করব? ডেটা কালেক্ট করব। সেই ডেটা কালেকশন করার পার্টিকুলার মেথড এবং সেই ডেটাটাকে কিভাবে অ্যানালাইসিস করব সেটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। 4 নম্বর দেখ, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ রিসার্চ ডিজাইন। আজকেই পড়ানো হলো। সেক্ষেত্রে দেখ কোয়ালিটেটিভ রিসার্চ অল দ্য টাইপ অফ ডেটা কালেক্টেড, দুটোর মধ্যেই ডেটা কালেক্ট করা হয়। দ্য মেথড ইউজ ফর ডেটা কালেকশন, ঠিক আছে। দ্য মেথড ইউজ ফর ডেটা অ্যানালিসিস হতে পারে। তার জন্য কি বলছে, অল অফ দি অ্যাবাভ দ্য কারেক্ট অ্যান্সার। এবার যাই পরের প্রশ্নে। দেখ এখানে দেখ, হোয়াট ইজ দ্য পারপাস অফ রিসার্চ হাইপোথিসিস। রিসার্চ হাইপোথিসিসের মেন পারপাসটা কি? দেখ হাইপোথিসিস আমরা ড্র করছি মানে কি, কিছু একটা প্রেডিক্ট করছি, কিছু একটা ডাইরেকশন দিচ্ছি, সেটা কি টু সামারাইজ দ্য রিসার্চ ফাইন্ডিং। আমার কি রিসার্চ ফাইন্ডিংকে সামারাইজ করার জন্য হাইপোথিসিস ড্র করছি, না টু এক্সপ্লেন দ্য রিসার্চ মেথোডলজিটাকে কি এক্সপ্লেন করার জন্য দিচ্ছি, না প্রেডিক্ট দ্য আউটকাম অফ দ্য রিসার্চ করার জন্য দিচ্ছি, না ডেসক্রাইব দ্য রিসার্চ পার্টিসিপেন্ট, রিসার্চে কি কি অংশগ্রহণ করবে, রিসার্চের মধ্যে কি কি থাকবে সেটা ডেসক্রাইব করার জন্য হাইপোথিসিস দিচ্ছি। দেখ হাইপোথিসিস কি, হাইপোথিসিস হচ্ছে একটা ডাইরেকশন, এই ডাইরেকশনে আমার রিসার্চটা যাবে, সেখান থেকে আমি লাস্টে গিয়ে হাইপোথিসিসকে টেস্টিং করতে হয়, মানে যেটা আমি প্রেডিকশন করলাম সেই প্রেডিকশনটা ঠিক না ভুল, সেখানে হ্যাঁ নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট হলো না রিজেক্ট হলো ইত্যাদি বিষয়গুলো থাকে। তাহলে এক্ষেত্রে যে অপশনগুলো ছিল সব থেকে বেস্ট অপশন হচ্ছে টু প্রেডিক্ট দ্য আউটকাম অফ দ্য রিসার্চ, মানে রিসার্চের আউটকাম, মানে যে হাইপোথিসিসকে আমি ধরে নিয়ে রিসার্চটাকে এগোচ্ছিলাম সেই হাইপোথিসিসটাকে ফাইনালি আমি তার থেকে টেস্ট করলাম। টেস্ট মানে কি রেজাল্ট পেলাম, মানে আউটকাম পেলাম।
পরে 6 নম্বর প্রশ্ন দেখ, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ টাইপ অফ রিসার্চ ডিজাইন। রিসার্চ ডিজাইন নিচের মধ্যে কোনগুলো রিসার্চ ডিজাইন নয়? এক্সপেরিমেন্টাল ডিজাইন, ডেসক্রিপটিভ ডিজাইন, কোরিলেশন ডিজাইন, প্রবাবিলিটি ডিজাইন। দেখ এই সমস্ত নামগুলো কিন্তু তোরা শুনেছিস, একদম লাস্টের ডিটা কিন্তু শুনিসনি, প্রবাবিলিটি ডিজাইন। যদিও রিসার্চ ডিজাইন এখনো পড়ানো হয়নি, রিসার্চ ডিজাইন যখন পড়াবো তখন দেখবি এক্ষেত্রে প্রবাবিলিটি ডিজাইন হচ্ছে কারেক্ট অ্যান্সার। 7 নম্বর দেখ, হোয়াট ইজ দ্য মেন অ্যাডভান্টেজ ইউজিং অফ র্যান্ডম স্যাম্পল ইজ কোয়ান্টিটেটিভ রিসার্চ। বলছে কোয়ান্টিটেটিভ রিসার্চের ক্ষেত্রে র্যান্ডমলি কোনো স্যাম্পলকে সিলেক্ট করার আর প্রধান সুবিধাগুলো কোথায়। এখানে যে অপশনগুলো আছে সেগুলো তোরা ভালো করে পড়িস, যে র্যান্ডম স্যাম্পল মানে কি, এটা সবারই প্রবাবিলিটি থাকে, চান্সেস থাকে সিলেক্ট হওয়ার। তাহলে অ্যান্সারগুলো যদি আমরা দেখ পড়ি, টু এনশিওর দ্যাট অল দ্য মেম্বার অফ পপুলেশন হ্যাভ ইন ইকুয়াল চান্স টু বিং ইনক্লুডেড ইন দ্য স্টাডি। এটা গেল যে সবারই প্রত্যেকেরই একটা সমান সুযোগ থাকবে সেই স্যাম্পল সিলেক্ট হওয়ার। এটা গেল প্রথম অপশন। 2 নম্বর অপশন কি, টু অ্যালাউ দ্য মোর ইন ডেপথ অ্যানালিসিস অ্যান্ড ইন্ডিভিজুয়াল কেসেস। এখানে কি ডেপথ অ্যানালিসিস করবো? ডেপথ অ্যানালিসিস আমরা কোন রিসার্চে করব? অ্যানালিটিক্যাল রিসার্চে করব, তার সাথে তাহলে র্যান্ডম স্যাম্পলিং এর কোনো সম্পর্ক নেই, তাহলে তুমি এই অপশন হবে না। সি কি বলছে, ইট এলিমিনেট দ্য নিড অফ স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস। এটা কি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিসের কোনো একটা সুবিধা যে র্যান্ডম স্যাম্পলিং এর? না, হতে পারে না, সেই জন্য সি অপশনও হবে না। টু রিডিউস রিস্ক অফ বায়াস অফ দ্য ডেটা কালেকশন প্রসেস। টু রিডিউস রিস্ক অফ বায়াস। বায়াস মানে কি, যে আমি নিজের ইচ্ছা মতো বায়াসনেস, মানে আমি যাকে খুশি তাকে নিতে পারবো, সেরকম কি একটা প্রসেস র্যান্ডম স্যাম্পলিং? কখনোই নয়, সেই জন্য আমি দিতেও হবে না। তাহলে হচ্ছে ইকুয়াল চান্স, র্যান্ডম স্যাম্পলিং মানে কি ইকুয়াল চান্সেস থাকবে সবার সিলেক্ট হওয়ার জন্য, সেই জন্য অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরে দেখ, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ রিসার্চ ডিজাইন। এর দুটোর মধ্যে কোনটা একই প্রশ্ন নাকি? নেটওয়ার্ক প্রচুর ডিস্টার্ব করছে একটু। হ্যাঁ, আচ্ছা এই প্রশ্নটা একই হয়ে গেছে, চলো আমরা পরের স্লাইডে যাই। এই প্রশ্নটা ভালো করে পড়। এই প্রশ্নটা, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট। হ্যাঁ, এটার উত্তর দেখ দেওয়া নেই, কালকে এটা করতে করতে লাস্টে কারেন্ট চলে গেছিল। ডেসক্রিপটিভ রিসার্চ ইজ কনসার্ন উইথ দ্য স্ট্যাটাস অ্যান্ড মোস্ট রিলিভেন্ট টেকনিক ইন সার্ভে। মানে ডেসক্রিপটিভ রিসার্চের মধ্যে সার্ভে হচ্ছে খুব ভালো, এবং সার্ভে মূলত ডেসক্রিপটিভ রিসার্চের মধ্যে মেন অংশ, যেটা দিয়ে সমস্ত ডেসক্রিপটিভ রিসার্চগুলো করা হয়। এটা হলো এক, এইটা কি ঠিক? 2 নম্বর হচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চ ক্যারেক্টারিস্টিক্স বাই ইন্টেন্সিভ ফার্স্ট হ্যান্ড প্রেজেন্স অ্যান্ড ডেটা ইজ কনসার্ন থ্রু দ্য অবজারভেশন অ্যান্ড ইন্টারভিউ। বলছে কোয়ালিটেটিভ যে রিসার্চগুলো করব সেগুলো কি আমরা কোনো ফার্স্ট হ্যান্ড সোর্স থেকে নেব, এবং সেগুলো কি অবজারভেশন অ্যান্ড ইন্টারভিউ এর মাধ্যমে সেগুলো ডেটা কালেক্ট করব? এক হতে পারে। 3 নম্বর হচ্ছে কি, অ্যানালিটিক্যাল রিসার্চ ইনভলভ ইন ডেপথ স্টাডি and evaluation in attempt to explain complex phenomena। মানে কোনো এটা ডেপথে কোনো কিছুকে জানার চেষ্টা করবে এবং তার বিভিন্ন জটিল বিষয়গুলোকে খোঁজার চেষ্টা করবে কি অ্যানালিটিক্যাল স্টাডিতে। তাহলে এই সমস্ত কথাগুলো কিন্তু দেখ, ডিটা দেখ, এপিডেমিওলজিক্যাল রিসার্চ ইজ ফর্ম অফ এক্সপেরিমেন্টাল রিসার্চ। দেখ এপিডেমিক্যাল রিসার্চ হচ্ছে সম্পূর্ণ একটা আলাদা রিসার্চ, যেটা হচ্ছে মূলত কোনো একটা রোগকে ডায়াগনোসিস করার পর সেটাকে নিয়ে বিভিন্ন প্রকার কাটাছেড়া করে সেই গবেষণাটা করা হয়। তাহলে এটা কখনো এক্সপেরিমেন্টাল, এপিডেমিওলজিক্যাল রিসার্চটা কখনো এক্সপেরিমেন্টাল রিসার্চ নয়, এক্সপেরিমেন্টাল রিসার্চের থেকে তৈরি হয়নি। তাহলে উপরের যে 3টে অপশন আছে সেই 3টে অপশন কিন্তু আজকে আমরা পড়েছি। তাহলে অপশন এ বি সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে এখানে নিচের ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন এ বি অ্যান্ড সি। ক্লিয়ার? এবার আসছি আমরা পরের লাস্টের, আজকের লাস্ট প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ফার্স্ট স্টেপ ইন স্টার্টিং ইন দ্য রিসার্চ প্রসেস। একদম রিসার্চ প্রসেস শুরু করার প্রথম প্রসেসটা কি? সার্চিং এ সোর্সেস অফ ইনফরমেশন টু লোকেট এ প্রবলেম, না সার্ভে অফ রিলেটেড লিটারেচার, আইডেন্টিফিকেশন অফ প্রবলেম আর সার্চিং এ সলিউশন। বলো, এই প্রশ্নের উত্তরটা আমি সবার কাছ থেকে নেব, যে একটা রিসার্চকে বা রিসার্চ প্রসেসকে শুরু করার প্রথম ধাপটা কি? বলো, এটার উত্তর দেওয়া নেই, তোমরা তো উত্তর দেওয়া নেই বলছিলে। অপশন সি, অপশন সি, আইডেন্টিফাই দ্য প্রবলেম। তারপর আর কেউ? অপশন এ। অপশন এ, সার্চিং দ্য সোর্সেস অফ ইনফরমেশন টু লোকেট প্রবলেম। আচ্ছা বেশ, আর কেউ?
স্যার অপশন ডি। অপশন ডি, সার্চিং ফর সলিউশন টু দ্য প্রবলেম। বেশ, আর কেউ? বলো, রেসপন্স করো। আচ্ছা বেশ, কেউ যখন বলছে না আমি তাহলে বলি। দেখো ভালো করে দেখো, হ্যাঁ বলো। সি স্যার, সি, আইডেন্টিফিকেশন অফ দ্য প্রবলেম। বেশ, এবার আসছি সঠিক, হ্যাঁ সঠিক আসছি আমরা কোথায়। প্রথম এখানে দেখো রিসার্চের কতগুলো স্টেপ আছে। রিসার্চ শুরু করতে গেলে কি আমাদের প্রবলেম দরকার, ক্লিয়ার? তাহলে প্রথম পয়েন্টটা কি লেখা আছে? সার্চিং সোর্সেস অফ ইনফরমেশন টু লোকেট এ প্রবলেম। তাহলে সোর্স, তুই একটা প্রবলেমকে আইডেন্টিফাই করতে যাচ্ছি, তার জন্য কি এখানে কি না সার্চিং এর সোর্স, কিছু সোর্স খুঁজতে যাচ্ছি, কিছু ইনফরমেশন খুঁজতে যাচ্ছি। টু লোকেট এ প্রবলেম, লোকেট এ প্রবলেম একটা আলাদা জিনিস, মানে প্রবলেমটাকে কিভাবে আইডেন্টিফাই করতে কথা সেটার একটা আলাদা প্রসেস আছে, স্টেপ আছে। তাহলে এইটা কখনোই হবে না, প্রথম উত্তর। 2 নম্বর কি সার্ভে অফ রিলেটেড লিটারেচার, এটা পরের পার্ট, এটাও হবে না, কারণ প্রবলেমটাকে 3 নম্বর পয়েন্টটাকে আমি পরে পড়ছি, 4 নম্বরটা পড়ছি। সার্চিং এ সলিউশন অফ দ্য প্রবলেম, কোনো একটা সমস্যার সমাধান খুঁজবো, সমস্যা যদি না থাকে সমাধানটা কার খুঁজবো, সেটাও তাহলে হবে না। সবার ফার্স্ট কি করতে হবে? অপশন সি, আইডেন্টিফিকেশন অফ দ্য প্রবলেম, কোনো একটা প্রবলেমকে আইডেন্টিফাই করতে হবে। তারপরে তো সেই আইডেন্টিফাইয়ের অনুযায়ী বিভিন্ন সোর্স আমরা খুঁজবো, যে এই আইডেন্টিফিকেশন প্রবলেমটাকে একটা প্রথমে আইডেন্টিফাই করলাম, এবার সার্চ করলাম যে কিভাবে এই প্রবলেমটাকে সমাধান করার জন্য কি কি ইনফরমেশন পাবো, সেই প্রবলেম থেকে কি কি ইনফরমেশন আমরা পেতে পারি সেটাকে তো সার্চ করব। তাহলে সব থেকে কারেক্ট অ্যান্সার হলো আইডেন্টিফিকেশন অফ দ্য প্রবলেম, ক্লিয়ার? এইবার আসছি আমরা প্রিভিয়াস যে কুইজ ছিল সেই কুইজের অ্যান্সারগুলো, সেই কুইজের প্রশ্নগুলোকে নিয়ে। দেখো প্রথম প্রশ্নটা ছিল, আমি আর খুব বেশি সময় নেব না, অল্প একটু সময় নেব, যে হাইপোথিসিস ইজ এ কোয়ালিটেটিভ রিসার্চ স্টাডি ইউজুয়ালি, এটা হচ্ছে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আর অপশন জেনারেটেড অ্যাজ দ্য ডেটা কালেক্টেড, ইন্টারপ্রিট অ্যান্ড অ্যানালিসিস। আর 2 নম্বর ছিল এ ভেরিয়েবল দ্যাট ইজ রেসপন্সিবল ফর ব্রিঙ্গিং অ্যাবাউট এ চ্যালেঞ্জ ইজ কল্ড, অনেকে উত্তর করেছিল ডিপেন্ডেবল ভেরিয়েবল। ডিপেন্ডেবল ভেরিয়েবল হবে না, সঠিক উত্তর হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তোমরা এগুলো ডিপেন্ডেবল ভেরিয়েবল কি আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি এগুলো তোমরা উত্তরগুলো দেখে নিও, যদিও ওগুলো পড়ানো হবে পরে। তারপরে আছে দ্য ভ্যালু অফ কোএফিসিয়েন্ট কোরিলেশন। এই ভ্যালুটা কেন তোমরা সবাই ভুল উত্তর দিলে আমরা জানি না, এটার উত্তর হচ্ছে কোরিলেশনের ভ্যালু হচ্ছে সবসময় -1 থেকে +1, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর হচ্ছে তোমার 4 নম্বরে যেটা দেখো, দ্য রিসার্চ ওয়ার দ্য ইনভেস্টিগেশন ক্যান ম্যানিপুলেট ট্রিটমেন্ট টু ক্রজেস থিং ইজ টু বি হ্যাপেন, কোথায় আমরা কিছু কাটাছেড়া করতে পারি, কিছু ম্যানিপুলেশন করতে পারি, একমাত্র এক্সপেরিমেন্টাল রিসার্চের ক্ষেত্রেই করতে পারি। তারপর হচ্ছে ক্লাস্টার স্যাম্পলিং ইজ দ্য টাইপ অফ প্রবাবিলিটি স্যাম্পলিং। এবার এই যে তোমরা উত্তরগুলো তোমরা আগের দিন দিয়েছিলে, বেশ কয়েকদিন সবাই দেওনি, কিছু কিছু জন কিন্তু এর উত্তর দিয়েছিলে, তাহলে তোমরা সেই উত্তরের সাথে মিলিয়ে দেখো কে সঠিক অ্যান্সার দিয়েছে।